সামগ্রিকভাবে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে বন্যা এই পরিস্থিতি মোকাবেলা দুর্যোগ মোকাবেলাতে আরও ভূমিকা রাখতে পারে এটা নিয়ে আজকে আমাদের এই গোল টেবিল বৈঠক পর্যায়ে আমরা একটু পরিচিতি পর্ব এখানে করতে যাচ্ছি। শুরুতে সঞ্চালক হিসেবে আমি আছি মাহমুদুল হাসান সোহাগ, আমি অন্যরকম গ্রুপের চেয়ারম্যান এবং ফাউন্ডার। আর আমার সাথে যিনি ডান পাশে দেখতে পাচ্ছেন সবাই আপনারা তাকে চিনেন, শেখ আহমদুল্লাহ, চেয়ারম্যান আসুনা ফাউন্ডেশন, যার বিভিন্ন কাজ ইতিমধ্যে পুরো বাংলাদেশেই ব্যাপক আলোড়ন তৈরি করেছে। এরপরে আমি ডান দিক থেকে যাচ্ছি পরিচয়, যিনি উপস্থিত আছেন আমার ডান পাশে প্রথম যিনি ডক্টর হাফিজ আশরাফুল হক শাহবাজ, উনি চেয়ারম্যান উপকূলীয় অধ্যয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। আমরা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি, বরিশাল থেকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও স্যার আমাদের মাঝে এনে উপস্থিত হয়েছেন। এরপর যিনি আছেন উনি হচ্ছেন সর্দার উদয় রায়হান, নির্বাহী প্রকৌশলী, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। তারপর আছেন মোহাম্মদ রেজাউর রাকিব, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তারপর আছেন মোহাম্মদ রেজন আসিফ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, যে ডিজাস্টার ম্যানেজমেন্ট এই ডিপার্টমেন্টেরই স্টুডেন্ট। তারপর আমি এই দিকে একটু চলে যাচ্ছি, আর এরপরে আমি যাকে পরিচয় করিয়ে দিব, জাওয়াদ ইবনে ফরিদ, লেকচারার, ইনস্টিটিউশন অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং তারপর আছেন ডক্টর মোহাম্মদ মাসুদ, সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার, বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড, ঢাকা। সাব্বির আহমেদ, যিনি আসুন্না ই ফাউন্ডেশন এটির সাধারণ সম্পাদক। আর সে সাথে আরও যারা উপস্থিত আছেন, সাংবাদিক ভাইবৃন্দ যারা উপস্থিত আছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো পরিচিতি পর্বের পর আমাদের এখানে সংক্ষিপ্তভাবে আমাদের আজকের এই প্রোগ্রামের উদ্বোধনী ঘোষণা এবং সেই সাথে আমাদের কিছু ব্যাকগ্রাউন্ড এবং প্রারম্ভিক কিছু আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আসুনা ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আমাদেরকে পরামর্শ দিয়ে সমৃদ্ধ করবেন এই প্রত্যাশা আপনাদের কাছে, এবং আপনাদের এই কষ্ট করে আসার জন্য আপনাদের সবাইকে অভিনন্দন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসুনা ফাউন্ডেশন গণমানুষের জন্য কাজ করার চেষ্টা করে যাচ্ছে। আমাদের ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমরা চেষ্টা করি যে কোনো দুর্যোগে, যে কোনো দুর্বিপাকে অসহায় এবং দুস্থ দুর্গত মানুষের পাশে আমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে দাঁড়াবার। যেহেতু বন্যা পরিস্থিতি প্রতি বছরই আমাদের কম বেশি মোকাবেলা করতে হয়, এবং বাংলাদেশ নানা কারণে প্রতি বছরই বন্যার কবলে পড়ে। অতএব যত বেশি সুপরিকল্পিত, যত বেশি গোছানো এবং যত বেশি সুচিন্তিত সিদ্ধান্তের ভিত্তিতে আমরা কাজ করব, তত বেশি দুর্গত মানুষদের উপকার আমরা পৌঁছতে পারব। সেজন্য আপনাদের মূল্যবান মতামতের প্রয়োজন, সেজন্য আপনাদের মূল্যবান পরামর্শের প্রয়োজন। আমি আশা করব যে আপনারা আজ আপনাদের সেই মূল্যবান মতামত দিয়ে আসুনা ফাউন্ডেশনকে সমৃদ্ধ করবেন। শুধু আসুনা ফাউন্ডেশনই নয়, আপনাদের এই সমস্ত মতামতের ভিত্তিতে আরও অন্যান্য প্রতিষ্ঠানগুলো নানাবিধ উদ্যোগ গ্রহণ করতে পারবে, দুস্থ মানুষদের জন্য, তাদের কল্যাণে তারা কাজ করতে পারবে। সেজন্য আমি আপনাদেরকে আবারও অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং শুকরিয়া জানাচ্ছি যে আপনারা কষ্ট করে এসেছেন। আমরা যে কাজগুলো করেছি তার সংক্ষিপ্ত সামারি আপনাদের সামনে উপস্থাপন করব এখন ইনশাআল্লাহ। আমাদের কাজের ধরন দেখে আপনাদের হয়তো আমাদেরকে পরামর্শ দিতে সুবিধে হবে যে আমরা কী ধরনের কাজ করছি এবং ফিল্ডে আমাদের কী ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। আমাদের ফিল্ডে যারা কাজ করেছে তাদের মধ্য থেকে একজন ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট এবং আমাদের আসুনা ফাউন্ডেশনের কর্মী, তিনি আপনাদের সামনে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ যে ফিল্ডে তার যে অভিজ্ঞতা, সে অভিজ্ঞতার নির্যাসটা কী। তো আমি আশা করব যে আমাদের সেই অভিজ্ঞতার নির্যাস এবং সেই সাথে আপনাদের যে নলেজ আছে এই সংক্রান্ত, সেই আপনাদের সে অভিজ্ঞতা, আপনাদের জ্ঞান এবং আপনাদের এ সংক্রান্ত যে তথ্য উপাত্ত আমাদের কাছে শেয়ার করার আছে, সবগুলোর কম্বিনেশনে আমরা আশা করছি দেশের দুর্গত মানুষের জন্য ভালো কিছু করতে পারবো। তো আমি আর দীর্ঘায়িত করছি না, আপনারা কষ্ট করে এসেছেন, বিশেষ করে দুর্যোগপূর্ণ আবহাওয়া আজকে, এর মধ্যেও অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, স্যার এসেছেন বরিশাল থেকে অনেক কষ্ট করে। আমি সবাইকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং আমাদের এই আয়োজন যেন দুর্গত মানুষদের দুর্গতি লাঘবে ভূমিকা রাখতে পারে সেজন্য আমাদের প্রয়াস, আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আবারও ধন্যবাদ সবাইকে। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা এবারের বন্যায় যে কাজগুলো করেছি ফেনীতে, লক্ষ্মীপুরে, কুমিল্লা এবং চাঁদপুরে, শুধুমাত্র সেটার একটা ঝলক আপনাদেরকে দেখাচ্ছি। যদিও আমাদের সাধারণ সম্পাদক বলেছে আপনাদেরকে 2018 সাল থেকে কিন্তু প্রতি বছরই আমরা উত্তরবঙ্গে অথবা সিলেট অঞ্চলে কিংবা চট্টগ্রামে যেখানে বন্যা হয়েছে
সেখানে আমরা আমাদের ত্রাণ কার্যক্রম পুনর্বাসন কার্যক্রম করেছি। সিলেটের সবচেয়ে ব্যাপক কার্যক্রম আমাদের হয়েছে, প্রায় 18 কোটি টাকার ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রম আমরা সেখানে পরিচালনা করেছি। 1000 ঘর আমরা নির্মাণ করে দিয়েছি মানুষকে। তো এবার সেটা কয়েক গুণ বেড়ে যাচ্ছে, সেটা বলাই বাহুল্য। আমরা এখানে একটু দেখবো। প্রথম ধাপে আমরা ত্রাণ বিতরণ করেছি 20,000 পরিবারের মধ্যে খেজুর, চিড়া, চিনি, লবণ, পানি ইত্যাদি বিতরণ করেছি। কারণ আপনারা জানেন যে শুরুতেই চাল ডালের প্রয়োজনটা হয় না। একদম শুরুতে যখন পানিতে সবকিছু ভেসে যায় তখন রান্না করার ব্যবস্থা যেহেতু থাকে না, সেজন্য এমন খাবার দেওয়া হয়েছে যেটাতে প্রাথমিক প্রয়োজনটা পূরণ হয়। আর লবণ চিনি দেওয়া হয়েছে যাতে স্যালাডের কাজটা করা যায়, তৈরি করতে পারে তারা। এরপর দ্বিতীয় ধাপে আমরা যেটি করেছি তা হলো 1 লক্ষ পরিবারকে চাল, ডাল, তেল, লবণ এখানে 17 কেজি করে প্রত্যেক পরিবারকে আমরা দিয়েছি এবং 1 লক্ষ পরিবারকে এটি আমরা পৌঁছেছি। তাতে 1,20,000 পরিবারের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছেছে। এরপর তৃতীয় ধাপে এসে যখন বন্যার পানি শুকিয়ে গেছে অনেকখানি এবং মানুষ ঘর বাড়িতে ফিরতে শুরু করেছে, তখন ঘর বাড়িতে সব ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, কাদা তার জীবিকা নির্বাহের উপায় আপাত দৃষ্টিতে তখন শুধু করা হতো। তো ওই সময় বাসায় এসে যেহেতু চাল ডাল কিছুই থাকার কথা নয়, এই জন্য যাতে অন্তত 2-3 সপ্তাহ সে চলতে পারে, এই জন্য 1 লক্ষ পরিবারকে 25 কেজি করে চাল বিতরণ আমরা করেছি। আমরা এই একই প্রক্রিয়া 22-এর বন্যায় সিলেটেও আমরা করেছি এবং চট্টগ্রামে করেছি গত বছর। এখানে 3 ধাপে মোট 4290.5 মেট্রিক টন শুকনো খাবার ও জরুরি পণ্য সামগ্রী বিতরণ করেছি আমরা। তাহলে সর্বসাকুল্যে 2,20,000 পরিবারকে আমরা ত্রাণ সামগ্রী পৌঁছেছি 3 ধাপে, শুকনো খাবার, চাল, ডাল, এরপর শুধু চাল 25 কেজি করে। আর এ হলো আমাদের ত্রাণের একটা সার্ভিস সামারি। আসনা ফাউন্ডেশন এবছর ত্রাণ বিতরণের জন্য যা যা করেছে 3,498 মেট্রিক টন চাল, 40 টন চিড়া, 200 টন ডাল, 120 টন খেজুর, 2 লক্ষ লিটার সয়াবিন তেল, 112.5 টন লবণ, 20 টন চিনি, 1 লক্ষ লিটার পানি এবং 67.375 টন ভুসি, যেটা গোখাদ্য হিসাবে আমরা বিতরণ করেছি। 1,50,000 পিস পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, 8,000 পিস গ্যাস লাইট এবং 10,080 পিস দিয়াশলাই এবং 13,692 পিস বড় মোমবাতি এবং 13,200 পিস ছোট মোমবাতি। এর বাইরে খুচরা আরো অনেক জিনিস ছিল যেগুলো কাউন্ট করার মতো না, ছোটখাটো, সেগুলো আমরা এখানে উল্লেখ করিনি। আর বিভিন্ন সংগঠন, আপনারা জানেন অনেক সংগঠন আমাদেরকে ত্রাণ দিয়েছেন, কেউ ট্রাকে করে দিয়ে গেছেন, কেউ নিজের গাড়িতে করে নিয়ে আসছেন, সেগুলো আমরা যেগুলো রিসিভ করেছি সে সমস্ত পণ্য সামগ্রীর মধ্যে আমাদের কাছে আমরা বিতরণ করেছি হলো সাউন্ডের সমস্যা করছে। সে সমস্ত পণ্য সামগ্রীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি চাল ছিল 40,888 কেজি চাল, 47,040.5 কেজি ডাল, 4,740.5 কেজি ডাল, 2,828 কেজি চিনি এবং 6,730 কেজি চিড়া, 1,167 কেজি গুড়, তারপর 1,792 কেজি খেজুর এবং 2,648 লিটার তেল, 1,860 লিটার আলু, 300 কেজি পেঁয়াজ, 19,780 পিস বনরুটি এবং 34,380 পিস কেক এবং বিস্কিট এবং 1,81,276 লিটার পানি এবং 2,720.5 কেজি গুঁড়ো দুধ এবং 8,027.5 কেজি মুড়ি এবং 1200 লিটার জুস। আর এর বাইরে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আরো 5,105 কেজি লবণ এবং 20,000 পিস পোশাক এবং 500 পিস লুঙ্গি। এই পোশাকগুলো সকলে কিন্তু নতুন পোশাক, আমরা কোনো পুরান পোশাক কিনতে দেই নাই। পুরান পোশাক অনেকে দিয়েছেন, সেগুলো আমরা চেষ্টা করেছি যতটুকু আমাদের কাউন্টের বাইরে দিয়ে দেওয়ার জন্য, কারণ সাধারণ মানুষ ওখানে আসলে অনেকেই পুরান কাপড় নিতে চায় না, ফেলে দেয়, মিসইউজ হয় এগুলো সকলে নতুন পোশাক। তারপর 500 পিস লুঙ্গি, 1,248 পিস সাবান, 30,373 পিস স্যানিটারি ন্যাপকিন এবং 56,461 পিস স্যালাইন এবং 10,724 পিস মোমবাতি এবং 938 পিস দিয়াশলাই, 2,580 পিস লাইটার, 212 বক্স কয়েল এবং 600 বক্স ও 6,259 পাতা জরুরি ঔষধ, এগুলো আমরা বিতরণ করেছি। এর বাইরে আমাদের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রায় 10 লক্ষ টাকার মেডিসিন দুস্থ এবং দুর্গত মানুষদের মধ্যে বিতরণ করেছি ডাক্তারদের মাধ্যমে।
আসনা ফাউন্ডেশনের প্যাকেজিং এর যে কার্যক্রম হয়েছে সেটা আপনারা শুনেছেন যে প্রতিদিনে গড়ে 2 থেকে 3,000 মানুষ প্যাকেজিং এর কাজে অংশগ্রহণ করেছেন এবং সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে নিয়ে রিক্সা চালক, শিশু, বৃদ্ধ এমনকি পথবিরাও ছিলেন এবং এখানে দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ এমনকি দেশের বাইরেও আপনারা দেখতে পাচ্ছেন ফিলিস্তিন রাষ্ট্রদূত, তারপর জাতীয় দলের ক্রিকেটার সহ অনেকে এসেছেন আমাদের ত্রাণ কাজে সামিল হওয়ার জন্য। ত্রাণ পৌঁছানোর জন্য আমরা কয়েক ধাপে কাজ করেছি। প্রথমে বড় বড় ট্রাক অথবা কাভার ভ্যানে করে আমরা ঢাকা থেকে মাল পাঠিয়েছি, তারপরে ছোট ছোট পিকআপ ভ্যানে করে যতদূর বিভিন্ন উপজেলা বা থানা পর্যায়ে নেওয়া গেছে সেখানে মাল দিয়েছি। তারপর সেখান থেকে ছোট ছোট নৌকায়, কলার ভেলায় এগুলো করে আমাদের ভলান্টিয়াররা দুর্গত মানুষদের ঘরে ঘরে মাল পৌঁছে দিয়েছে। যে সমস্ত এলাকায় একদম শুরুতে বিশেষ করে ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া যে সমস্ত এলাকাগুলোতে আসলে ত্রাণ পৌঁছানোর আপাতত কোনো ব্যবস্থা ছিল না, আমরা চাইলেও সেখানে পৌঁছাতে পারতাম না, তখন আমরা দ্রুততার সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে তাদের মাধ্যমে তাদের হেলিকপ্টার যোগে মালগুলোকে দুর্গত এলাকাতে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি আমাদের বিশেষ মনোযোগ ছিল, কারণ গ্রামাঞ্চলে হয়তো অন্য ধর্মাবলম্বী যারা আছে কেউ তাদের প্রতি হয়তো দায়িত্ব অবহেলা করতে পারেন অথবা কেউ হয়তো ইগনোর করতে পারেন অন্য ধর্মাবলম্বী হওয়ার কারণে। সেজন্য আমাদের পুরো টিমকে দিক নির্দেশনা দেওয়া ছিল যে অন্য ধর্মাবলম্বী যেই হোক না কেন তাদেরকে বিশেষ প্রায়োরিটি দিয়ে যাতে ত্রাণ দেওয়া হয়, ত্রাণ আওতায় আনা হয়। এই জন্য মন্দিরে, তারপর বৌদ্ধদের বিভিন্ন উপাসনালয়ে সেগুলো খুঁজে খুঁজে আমাদের ত্রাণের গাড়ি সেখানে বেরিয়ে সেখানে যারা আশ্রয় নিয়েছেন আমরা তাদেরকে ত্রাণ এর আওতায় এনেছি। এটি আপনারা দেখতে পাচ্ছেন হলো কুমিল্লার একটি জায়গা লাকসামে, এখানে বৌদ্ধ মন্দিরে আমরা তাদের একেবারে মন্দিরের যে দায়িত্বশীল আছেন তাদের সহযোগিতা নিয়ে তাদেরকে সাথে রেখে আমরা ব্যাপক ত্রাণ কার্যক্রম করেছি। এই একই কার্যক্রম সবগুলো জেলাতে আমরা কম বেশি করেছি। গবাদি পশুর জন্য পশু খাদ্য বিতরণ এটি বাংলাদেশে আমরা আমাদের জানা মতে আসনা ফাউন্ডেশন সবার আগে শুরু করেছে 2022-এর বন্যায়। আমরা সিলেট সুনামগঞ্জে প্রচুর পরিমাণ গোখাদ্য বিতরণ করেছি, কারণ আমরা সেখানে দেখেছি যে বন্যার পানিতে যখন চতুর্পাশ ডুবে যায় তখন আসলে ঘাস থাকে না গরুকে খাবার দেওয়ার মতো, খড়কুটে সব ভিজে যায়, গরুর খাবারটা বেশ জটিল একটা বিষয়। এবার আমি দেখেছি ছাগলনাইয়াতে একটা নির্মাণাধীন ভবনের 3 তলার ছাদে অনেকগুলো গরু। আমি একটু কৌতূহল হয়ে গেলাম, খবর দিলাম, নিয়ে দেখলাম যে সব গরুর মালিকরা ওখানে গরুগুলো তুলে রেখেছে, কিন্তু সেগুলোর পেট একেবারে শুকিয়ে আছে। এটি শহরে অনেকগুলো গরু দেখেছি, ভয়াবহ অবস্থা। তো এই গরুগুলোর যেহেতু কোনো খাবার জোগাড় করা কঠিন নয়, সেজন্য তাদের জন্য আমরা এবার বিশেষভাবে 67.375 মেট্রিক টন ভুসি আমরা গাইবান্ধার একটি মিল থেকে এনেছি, এনে সেগুলো আমরা তাদের মধ্যে বিতরণ করেছি। দুর্গতদের জন্য আমাদের অভিনব কিছু কাজ ছিল। এবার আমরা বিশেষ করে মোবাইল এবং লাইট চার্জ দেওয়ার জন্য ভাসমান জেনারেটর ব্যবস্থা করেছি। জেনারেটর এবং সাথে ফুয়েল এটা নিয়ে আমরা চলে গেছি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। সেই আশ্রয় কেন্দ্রগুলোতে যারা আশ্রয় নিয়েছেন, আপনারা জানেন বিশেষ করে ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা অঞ্চলটা প্রবাসী নির্ভর এলাকা, সেখানে প্রচুর প্রবাসীরা আছেন। অনেকে মা বাবার সাথে একটু কথা বলতে পারলে, তারা বেঁচে আছে একটু জানতে পারলে তারা খুশি। তো যেহেতু মোবাইলে চার্জ নেই, বিদ্যুৎ নেই কয়েকদিন পর্যন্ত, এটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। তো একটা মোবাইল চার্জ দিতে পারে মানুষ মনে হয় যে 10টা ত্রাণের প্যাকেট পেয়ে যে খুশি হতে তার চেয়ে বেশি খুশি তার একটা মোবাইল চার্জ দিতে পারলে, সেটা ছেলেকে বলতে পারছে যে হ্যাঁ আমি বেঁচে আছি, এটুকু তাদের জন্য বড় ব্যাপার ছিল। তো এবার আমরা এটা বেশ কিছু জায়গায় করেছি, এটাকে পরবর্তীতে আরো ব্যাপকভাবে আমরা করতে পারি। আর এর মাধ্যমে আরেকটা জিনিস আমরা করেছি যে বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে বিভিন্ন বাড়িতে যাদের মোটর আছে কিন্তু স্যানিটেশন সিস্টেম পুরোটাই আপনার ইয়ে করছে, আপনার ফেল হয়ে গেছে, ওয়াশরুমে পানি নাই, টয়লেটে পানি নাই, বেসিনে পানি নাই। তো তখন আমরা যেটা করেছি যে বিদ্যুতের অভাবে যেহেতু পানি পেতে পারছেন না, আমাদের কলার ভেলায় করে নৌকায় করে মোটর ইয়ে নিয়ে আপনার জেনারেটর নিয়ে ফুয়েল নিয়ে সেখানে তাদের মোটর স্টার্ট দিয়ে আমরা পানির ট্যাঙ্কি ফুল করার ব্যবস্থা করেছি। এই কাজগুলোতে মানুষ যে কত খুশি হয়েছে যে তার এক ট্যাঙ্কি যখন পানি ফুল হয়ে গেছে তখন আমাদের প্রতি তার কৃতজ্ঞতার যে ভাষা ছিল সেটা আসলে বর্ণার অতীত। তো এটি একটা অভিনব কাজ ছিল আমাদের এবার। এটি আরেকটা অভিনব কাজ, এটার জন্য আমাদের রকমারি অন্যরকম গ্রুপের চেয়ারম্যান আমাদের সোহাগ ভাইয়ের যে টিম, তাদের বিশেষ অবদান। তারা এই ডিভাইসটা আমাদেরকে তৈরি করে দিয়েছে। এটা আমরা জাস্ট পরীক্ষামূলক, এটা ব্যাপকভাবে বিতরণ করি নাই। 70টি পরিবারের মাঝে আমরা এই সোলার বা সৌরবিদ্যুৎ সোলার বিদ্যুৎ বিতরণ করেছি। এটার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা পাওয়ার ব্যাংক সাথে দেওয়া আছে, পাওয়ার ব্যাংকটা চার্জ হয়, এই পাওয়ার ব্যাংক থেকে মোবাইল কয়েক দফা চার্জ দিতে পারে, আবার পরের দিন যখন সোলার থেকে চার্জ হবে সেখান থেকে আবার চলতে পারবে। এভাবে মোবাইলে যোগাযোগটা অন্তত নির্বিচ্ছিন্ন তারা করতে পারছে। সেই সাথে
ছোটখাটো যে সমস্ত লাইট আছে, চার্জ লাইট, সেগুলো তারা এখানে লাইট দিতে পারছে, তাতে আলোর কাজটা তাদের হয়ে যাচ্ছে। এটা আমরা পরীক্ষামূলকভাবে ব্যবহার করেছি। আর ক্ষতিগ্রস্ত 5,000 পরিবারকে আমরা ঘর নির্মাণ করে দেওয়ার প্ল্যান করেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে টিম মেম্বাররা, তারা যারা আবেদন করেছেন তাদের ঘর বাড়িগুলোকে যে পরখ করে তদন্ত করে তারা সুপারিশ করছে যে কার ঘর কতটা ক্ষতিগ্রস্ত। বা সবাইকে এক রকমের সহযোগিতা দেবো না, যাদের ঘর সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ওই আলোকে একটা ফান্ড হয়তো আমরা দেবো। কারণ হয়তো 50% ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে আমরা হয়তো 50% জন্য দেবো। কারণ পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে তার পুরো ঘরটা আমরা নির্মাণ করছি ইনশাআল্লাহ। তো এই বিষয়গুলো যারা আবেদনকারীরা আবেদন করেছেন, আমাদের টিম মেম্বাররা স্পটে গিয়ে সেই আবেদনগুলোর সাথে বাস্তবে ফিল্ডে তারা যা দেখেছেন সেটাকে মিলিয়েছেন। এখানে একটু ইন্টারেস্টিং তথ্য আপনাদের দিয়ে রাখি। আমাদের এখানে যারা আবেদনগুলোকে যাচাই করতে যাচ্ছেন তারা কিন্তু সব ঢাকা থেকে গেছেন, স্থানীয়ভাবে কাউকে আমরা ব্যবহার করি নাই। কারণ স্থানীয়ভাবে ব্যবহার করলে নানাভাবে বায়াস পাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঢাকা থেকে যারা গেছে তারাও কিন্তু ওই এলাকার না, অর্থাৎ ফেনী, লক্ষ্মীপুর, ঢাকা থেকে যারা গেছে তারাও ফেনী, লক্ষ্মীপুর, কুমিল্লা না, কুমিল্লার মানুষকে নোয়াখালী পাঠানো হয়েছে, নোয়াখালী মানুষকে লক্ষ্মীপুর পাঠানো হয়েছে, এইভাবে বা অন্যান্য জেলার মানুষকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং 3 জন প্রত্যেকটা টিমই ছিল, কার সাথে কে করবে এটা কেউ জানতো না। লটারি করে 3 জনকে নেওয়া হতো, তারা সেখানে গিয়ে এই কাজগুলো করতে। তো এই কাজটি এখন চলমান আছে। এটি হলো আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প। এটি আমরা ফেনীতে করেছি, একাধিক জায়গায়, নোয়াখালীতে করেছি বেশ কয়েকটি জায়গায়। এবং এখানে আলহামদুলিল্লাহ আমরা বেশ অনেকগুলো মানুষকে, 200 শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা আমরা দিয়েছি। এবং এর জন্য আমাদের আসন্ন ফাউন্ডেশনের যে ডাক্তারদের ভলান্টিয়ার টিম আছে, ঢাকা থেকে তারা গিয়েছেন এবং সেখানে তারা তাদের শ্রম দিয়েছেন। 12 দিনে মোট আমাদের ফাউন্ডেশনে 15 লক্ষাধিক মানুষ অনলাইন অনুদান দিয়েছে। এটা একটা বড় প্রশ্নের জায়গা যে এত বিপুল পরিমাণ ডোনেশন আমরা কোত্থেকে পেলাম। তো এর উত্তর হলো এই গ্রাফটাতে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শুধুমাত্র মোবাইল ব্যাংকিং এবং অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে 15 লক্ষাধিক মানুষ টাকা দিয়েছেন। এর বাইরে অফিসে এসে যারা জমা দিয়েছেন সেটা এর বাইরে। এটা হলো শুধুমাত্র মোবাইল ব্যাংকিং এবং অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে যারা টাকা জমা দিয়েছে তারা। তো 12 দিনে 15 লক্ষ ট্রানজাকশন, এটা আমার মনে হয় বাংলাদেশে একটা নতুন ইতিহাস যে এত অল্প সময়ের মধ্যে এত বিপুল পরিমাণ মানুষের সাড়া। তো এই যে এত বড় অর্থ বা এত বিগ স্কেল কাজের টাকাটা আমরা কোত্থেকে পেলাম, তার উত্তর হলো এই স্কেলটি, এই গ্রাফটি। বন্যা আসন্ন ফাউন্ডেশনের বাজেট প্রণয়ন, এবারে আমাদের ত্রাণ এবং পুনর্বাসন কার্যক্রমের জন্য বিশেষ বাজেট আমরা তৈরি করেছি। ত্রাণের জন্য 30 কোটি টাকা, যেটা ইতিমধ্যে খরচ হয়ে গেছে। গৃহায়নের জন্য 30 কোটি টাকা, যেটা খরচের জন্য আমাদের কাজ চলমান আছে। এবং ক্ষতিগ্রস্ত কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য 30 কোটি টাকা, এটাও কাজ চলমান আছে। আর দুর্যোগে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষা খাতে 20 কোটি টাকা ব্যয় করার সিদ্ধান্ত আমাদের নেওয়া হয়েছে। আর এর পাশাপাশি বন্যা 2024 আমরা যেটা করেছি সেটা দেখানো হয়েছে যে 22-এ যেটা করা হয়েছে সেটা হলো বৃহত্তর সিলেটের বন্যায় 18 কোটি টাকা ত্রাণ আমরা ত্রাণ বিতরণ কার্যক্রম করেছি, পুনর্বাসন কার্যক্রম করেছি। সেখানে আমাদের 1000 কৃষককে এবং 1000 গৃহহীন মানুষকে ঘর নির্মাণ করে দেওয়ার পুনর্বাসন কাজ আমরা করেছি। 24-এর বন্যা আপনারা যেটা চলমান আছে সেটা দেখতেই পাচ্ছেন। তো এই হলো মোটামুটি আসনা ফাউন্ডেশন বন্যা উপলক্ষে আমাদের এই বছরের কার্যক্রম এবং 2022-এরটাকে আমরা হালকা করে দেখানোর চেষ্টা করেছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ এই কার্যক্রম সামনে আরো বেগবানভাবে, আরো সুন্দরভাবে ইনশাআল্লাহ আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। পুরো জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করার উদ্দেশ্য আপনারা একটু ধারণা পেলেন। এর আলোকে আমাদেরকে পরামর্শ দিতে পারেন যে এর বাইরে আমরা আসলে ফাউন্ডেশনের অ্যাবিলিটি অনুযায়ী আর কি কি কাজ করতে পারি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জনাব শেখ আহমদুল্লাহ। উনি মিশনের যে কার্যক্রম, সেই কার্যক্রমের একটা শর্ট গ্লিম্পস তুলে ধরেছেন। এখানে আরেকটা জিনিস অ্যাড করা দরকার, যেটা মনে হয় আমি একটু অ্যাড করতে পারি, সেটা হচ্ছে আপনারা বাজেটের জায়গাটা খেয়াল করে দেখবেন। প্রায় 150 কোটি টাকা যেটা উঠেছে, এটার পুরোটা কিন্তু এখানে যোগফল মিলবে না। এখানে আরও কিছু আমাদের খাত আমরা চিন্তা করে রেখেছি, যেটা হলো যেটারও একটা টার্গেট কিন্তু আজকের মিটিংটা। আমরা এবছর এটাও খুব গুরুত্বের সাথে নিয়েছি ইনোভেশন জিনিসটাকে, যে বন্যার এই দুর্যোগ মোকাবেলার কার্যক্রমের ভিতরে বেশ কিছু ইনোভেটিভ জিনিস আসার সুযোগ আছে এবং বেশ কিছু দীর্ঘস্থায়ী খরচ করে দীর্ঘস্থায়ীভাবে কাজে লাগবে এরকম কিছু জিনিস আমাদের কাউন্টে নেওয়ার সুযোগ আছে। ফর এক্সাম্পল, আমাদের আলোচনার মাধ্যমে, এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে একটু বলি, যে আমাদের আলোচনার মাধ্যমে একবার এরকম একটা আলোচনা আসলো, হোয়াট ইফ আমরা যে ঘরগুলো করে দিচ্ছি
ফাউন্ডেশনের তরফ থেকে। তো ঘরের সাথে সাথে আমরা যদি তাদেরকে একটা খাট বানিয়ে দেই, যে খাটটা পানি আসলে ভাসমান হয়ে যেতে পারবে এবং এটাই নৌকা হিসেবে ব্যবহার করা যাবে। এবং সেই খাটে যদি আবার এমন করা যায় যে কিছু কম্পার্টমেন্ট থাকবে, যে কম্পার্টমেন্টের ভিতরে আবার যখন এই খুব দ্রুত তাকে বের হয়ে যেতে হচ্ছে, তার প্রয়োজনীয় যে জিনিস, টাকা পয়সা বা মূল্যবান জিনিস, ওটার ভিতরে উঠিয়ে নিয়ে সেই খাটটায়, তাহলে জিনিসটাও দাঁড়ালো যে একটা আমি নৌকা কিনে দিলাম, বাট নৌকাটা ইউজ হতেও পারে, নাও হতে পারে, বাট খাটটা প্রত্যেকদিন ইউজ হয়। ফলে এই যে একটা ডিজাইন চ্যালেঞ্জের, এটা আলটিমেটলি লো কস্টে করা যাবে কিনা, এটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম। সো এটার জন্য যে গবেষণা করা দরকার, এটার জন্য প্রোটোটাইপ বানানো দরকার, এগুলোর যে মানে খরচগুলো আমাদের রাখা দরকার, আমাদের সেটা চিন্তার ভিতরে আছে। এর বাইরে যদি আমরা আরও কিছু এক্সাম্পল দিই, যেমন এবার আমরা দেখলাম যে যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে ফেনীতে, মানে যোগাযোগই করা যাচ্ছিল না, উদ্ধার কার্যক্রম ব্যাপকভাবে বিধ্বস্ত হয়েছিল। ফলে ওরকম যে কোনো দুর্যোগে যখন যোগাযোগ ব্যবস্থাটা খুব ভালনারেবল হয়ে যায়, তখন এই যোগাযোগ কীভাবে এস্টাবলিশ করা যায়, এটা নিয়েও আমাদের কিছু অলরেডি কাজ, রিসার্চ চলতেছে। মোটা কথা হচ্ছে যে আমরা এমন কিছু ফান্ড এখান থেকে এবার আমরা সেভ করতে চাই, যেটা সামনের বছরের আরও কিছু ইনোভেটিভ সলিউশন, আনসলভেবল বা প্রবলেম, সেগুলোর সলিউশনের জন্য, এবং যেটা বলা যেতে পারে টেকসই, যেটা রিইউজেবল, এই ধরনের আরও কিছু করা যায় কিনা, এটার জন্য আমাদের কিছু বাজেট চিন্তা করা আছে। বাট এই গবেষণাগুলো, এবং আমরা এর বাইরে একটা হ্যাকাথন রান করার ইচ্ছা আছে আমাদের, যেখানে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সলিউশন, অ্যাপস, তারপর আরও বিভিন্ন রকম টেকনোলজি, পূর্বাভাস থেকে শুরু করে বিভিন্ন রকম টেকনোলজি ইন্টিগ্রেশন কীভাবে হতে পারে, ওই জায়গাগুলোতে আমাদের আরও কিছু কাজ করার ইচ্ছা আছে। এবং তার পরবর্তীতে ওখান থেকে যদি কিছু আইডিয়া ট্রুলি ইমপ্লিমেন্টেবল হয়, তখন আমরা পুরো বাজেটটাকে অ্যাকর্ডিংলি আমরা হচ্ছে আবার করবো, মানে পূর্ণাঙ্গ করবো ইনশাআল্লাহ। সো এই হচ্ছে আমাদের মোটামুটি বেসিক ধারণা আমি যেটা পেশ করলাম। আর আমাদের মধ্যে ইতিমধ্যে আর উপস্থিত হয়েছেন ডক্টর আবু রেজা মোহাম্মদ তৌফিকুল ইসলাম, ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। ওনার পরিচয় হচ্ছে অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট, রোকেয়া ইউনিভার্সিটি। তাকে ধন্যবাদ জানাচ্ছি অনেক দূর থেকে আমাদের সাথে এসে জয়েন করার জন্য। এবং সেই সাথে উপস্থিত হয়েছেন জনাব আরিফ চৌধুরী, উনি আছেন সহকারী অধ্যাপক, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আমি যদি ভুল না করে থাকি, স্যার বোধহয় যশোর থেকে এসেছেন। তা আমি স্যারদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আমাদের এখানে আসার জন্য। তো আমরা আমাদের উদ্দেশ্যের জায়গাটা, যেটা একটু আগে বলেছিলাম, সেটা আমরা আবার একটু ক্লিয়ার করি, যে আমরা আমাদের আলোচনা আজকে এই জন্য না যে আমরা এখান থেকে সরকারের কাছে কি দাবি জানাবো, রেদার আমাদের আলোচনা হচ্ছে আসুন্নাহ বা এরকম আরও যত প্রতিষ্ঠান আছে, তারা কিভাবে আরও বিগার রোল প্লে করতে পারে, সেই জায়গাটাতে আমরা ধারণাগুলো নিতে চাই। সো সেই জায়গাটাতে একটা হচ্ছে বন্যা প্রতিরোধ, যেটা এইটাতে আমরা খুব বেশি আজকে হয়তো আমরা ফোকাস করব না হয়তো, কারণ হলো যে প্রতিরোধ করার বিষয়টা তো অ্যাকচুয়ালি অনেক বড়, এবং ওখানে প্রতিষ্ঠানের ভূমিকা কতটুকু রাখা সম্ভব, এটা নিয়ে আমরা নিজেরাই সন্দিহান। কারণ যদি হয় যে এটা কোনো একটা বাঁধ অন্য দেশে দেওয়া, সেটার সাথে এটা রিলেশন, সো এটা একটা আন্তর্জাতিক বিষয়, সো ওখানে মেবি আমাদের প্রতিষ্ঠান করতে পারে, জনসংযোগ করে এটার আওয়াজ উঠাতে পারে, তাই না, এরকম হতে পারে ছোট স্কেলে ট্রুলি। আবার যদি হয় যে নদীগুলো নাব্যতা নাই, সেটাও রাষ্ট্রর যেভাবে ভূমিকা রাখতে পারে, প্রতিষ্ঠান হয়তো সেখানে অনেক চেষ্টা করেও খুব বেশি ভূমিকা রাখতে নাও পারতে পারে। স্টিল উই আর ওপেন, যে যদি প্রতিরোধের জায়গাতেও প্রতিষ্ঠানের করণীয়র মতো কোনো আইডিয়া আসতে পারে, আমরা সেই আইডিয়াগুলো শুনতে চাই। বাট আমাদের মূল জায়গাটা হলো যে বন্যা পরিস্থিতির যে মোকাবেলা, যে বন্যার পূর্বাভাস থেকে শুরু করে বন্যাটা হঠাৎ চলে আসছে, ওই মুহূর্তে আমরা কি করতে পারি না করতে পারি, এবং বন্যা পরবর্তীতে যে পুনর্বাসন, সেইখানে আমরা আরও কী করতে পারি। এবং আমরা এখানে একটা শব্দ ইউজ করেছি কিন্তু টেকসই, সাস্টেইনেবল। সো আমরা সাস্টেইনেবল সলিউশন যত বেশি আনতে পারবো তত ভালো, কারণ আমাদের এটা কারোরই কাম্য না যে বারবার বন্যা হবে আর বারবার হচ্ছে আমরা ত্রাণ বিতরণ করতে যাবো। রেদার সাস্টেইনেবল যে কোনো জায়গায় যে কাজটাই আমি করি, ইভেন বন্যা মোকাবেলার কাজটাও যদি সাস্টেইনেবল ওয়েতে করা যায়। কথার কথা, আমি একটা মোম দিয়েছিলাম, মোমটা কাজে লেগেছে বা লাগে নাই, যদি এমন হতো যে না, মোমটাই এরকম যে এটা বারবার কাজে লাগানো যায়, অথবা পরেও এটা কাজে লাগতে পারে। সহজ কথা, টাকা, প্রত্যেকটা টাকা যাতে আরো বেটার ওয়েতে ইউজ হয়, সেই জিনিসটা নিয়ে আমরা আসলে আপনাদের আইডিয়াগুলো জানতে চাই। সো আমি আর আমার বক্তব্য না বাড়ে, আমরা এই মুহূর্তে তাহলে একদম আলোচনাতে চলে যাই। আলোচনাতে আমি প্রথমে
ঠিক আছে, আমাদের মিডিয়ার ভাইদের অনেকের আরও অনেক অ্যাসাইনমেন্ট আছেন, তো আমি শাহেখ আহমদুল্লাহ ওনাকে একটু অনুরোধ জানাবো একটা সামারি অন্তত মিডিয়ার উদ্দেশ্যে বলতে, যেটা থেকে ওনারা অ্যাকচুয়ালি পুরো জিনিসটার আইডিয়াটা সুন্দর করে পেতে পারেন। ঠিক আছে, বসান বসান। আইডিয়া এখান থেকে আসলে দিতে চায় না, এখান থেকে আসন্না ফাউন্ডেশন চায় আপনারা এমন কিছু আইডিয়া দিবেন যে আইডিয়াগুলো ইমপ্লিমেন্ট করে আমরা দুর্গত মানুষদের দুর্গতি দূরে সহায়ক ভূমিকা পালন করতে পারবো। এবং আমাদের মতো আরও যে সমস্ত প্রতিষ্ঠানগুলো এই একই সেক্টরে কাজ করছে, একই ধরনের কাজ করছে, তারা কিভাবে সাস্টেইনেবল এবং আপনার টেকসই পুনর্বাসন ব্যবস্থাপনা গড়ে তুলতে পারেন এবং বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমাদের জায়গা থেকে আর কী কাজ আমরা করতে পারি সে বিষয়ে আপনারা পরামর্শ দেবেন আপনাদেরকে ইনশাআল্লাহ। আপনাদের সেই পরামর্শগুলোকে আমরা আমলে নিয়ে আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে বাংলাদেশে বন্যা পরিস্থিতিতে আমাদের ভূমিকাকে আমরা আরও শানিত করতে পারবো এবং আরও কার্যকর করতে পারবো। এটি মূলত আজকের এই গোলটেবিল বৈঠকের উদ্দেশ্য। ডেফিনেটলি এখানকার কোনো তথ্য, এখানকার কোনো আইডিয়া হয়তো সরকারের সাথে কোঅপারেশন করে বাস্তবায়ন করার প্রয়োজন হতে পারে, কিন্তু সেটি আমাদের মূল উদ্দেশ্য নয়। যেটি আপনারা ইতিপূর্বে জেনেছেন যে গোলটেবিল বৈঠকগুলোতে সাধারণত সরকারের করণীয় ঠিক করে দেওয়া হয়, সরকারের করণীয়র পাশাপাশি আমাদের করণীয়গুলো আপনারা ঠিক করে দিবেন এবং আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন যে আমরা আমাদের জায়গা থেকে আরও কিভাবে আমাদের কাজগুলোকে সুন্দর করতে পারি। যেমন আমরা কি কি খাদ্য বিতরণ করেছি আপনাদেরকে আমরা দেখিয়েছি, আমরা পশু খাদ্য হিসাবে ভুসি দিয়েছি, আরও কি কাজ আমরা করতে পারি বা বন্যা পরিস্থিতিতে মানুষের দুর্ভোগ লাঘবের জন্য আমরা আপনাদেরকে বলেছি যে একটা প্লাস্টিকের এক ধরনের খাট আমরা নির্মাণ করার চিন্তা করছি, যে খাটগুলো বছর জুড়ে বক্স খাটের মতো বাসায় থাকবে দুর্গত এলাকাগুলোতে, আবার বন্যা যখন আসবে সেটা ভেসে যাবে এবং এমন সিস্টেম করা থাকবে ভিতরে তাদের জরুরি কাগজপত্র, দলিল টলিল ইত্যাদি থাকবে। এরকম আরও অনেকগুলো কাজ আমরা করতে পারি। আমরা এবছর কিছু সোলার বিতরণ করেছি, যেগুলো 700-800 বা 1000 টাকার মধ্যে হয়তো সেটার কস্টিং প্রাইস বের হয়ে আসবে। এবার আমাদেরকে অন্যরকম গ্রুপ সেটা করে দিয়েছে, শুধুমাত্র সেটি আমরা অনেকটা পরীক্ষামূলকভাবে বিতরণ করেছি। এটিকে আমরা সামনে আরও বড় স্কেলে অনেক বেশি পরিমাণে করতে পারি। দুর্গত মানুষদের ওখানে যোগাযোগ ব্যবস্থা যে ভেঙে পড়েছে, এবছর ফেনীতে আমি গিয়েছি এবং সেখানে দেখেছি যে সবার একটাই টেনশন ছিল দুর্গত মানুষদের, যে পরিবারের লোকদের সাথে একটু যোগাযোগ করতে পারা। সেখানে মোবাইল নেটওয়ার্ক সিস্টেম ভেঙে পড়েছে, বিদ্যুৎ ব্যবস্থাপনা ভেঙে পড়েছে, যার ফলে মানুষের দুর্গতির কোনো শেষ ছিল না। মানুষ খাবারের চাইতে এই যোগাযোগের জন্য বেশি হাপিত্যাশ করছিল। তো এই জায়গাগুলোতে আমরা আমাদের জায়গা থেকে আসলে কীভাবে কাজ করতে পারি। ইভেন আমাদের যে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা, এটা বেশ চ্যালেঞ্জিং ছিল, কারণ আমাদের যে টিম মেম্বাররা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারছিল না। একজন গিয়েছে একটা বোর্ড ঠিক করতে, আরেকজন ট্রাকের ওখানে মাল নিয়ে অপেক্ষা করছেন, তিনি আদৌ বোর্ড ঠিক করতে পেরেছেন, তিনি ব্যাক করছেন না ওখানে আছেন, কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। আমি নিজে উপস্থিত থেকে এই পরিস্থিতি দেখেছি। তো কিভাবে এগুলো থেকে আমরা উত্তরণের পথ খুঁজে পেতে পারি, প্রাতিষ্ঠানিক যে সীমাবদ্ধতা এবং আমাদের যে সামর্থ্য আছে, এই সামর্থ্যের মধ্যে নিশ্চয়ই আরও অনেক ইনোভেটিভ আইডিয়ার মাধ্যমে আমরা আরও অনেক ভালো কাজ করতে পারবো। তো সেজন্য মূলত আপনাদেরকে আজ আমরা আহ্বান করেছি এবং আপনারা আপনাদের জায়গা থেকে সেই আইডিয়াগুলো আমাদের মাধ্যমে শেয়ার করবেন এবং সেগুলো আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের এই গোলটেবিল বৈঠকে আপনারা উপস্থিত হওয়ার জন্য। এবং গোলটেবিল বৈঠকের যে শিরোনাম সেটি লক্ষ্য করলে আপনারা আবারও দেখতে পাবেন। আমি অনুরোধ করব যে প্রতিষ্ঠান হিসাবে আমাদের উদ্যোগ এবং সমন্বিত উদ্যোগ, যেগুলোতে সরকার এবং প্রতিষ্ঠানের উভয়ের ভূমিকা আছে। আমি লক্ষ্মীপুরের সন্তান, লক্ষ্মীপুর এলাকার গতকালকের তথ্য আমি যদি আপনাদের সাথে শেয়ার করি, যে এখনও পর্যন্ত লক্ষ্মীপুরের বিপুল পরিমাণ এলাকায় রাস্তাঘাট সব পানির নিচে তলিয়ে আছে। সামান্য পানি গত কয়েকদিনে কমেছিল, সেটা আবার গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে ভারী বর্ষণে সেগুলো সব ভরাট হয়ে গেছে এবং কোনো কোনো জায়গায় সে পানিগুলো আরও বেড়ে গেছে। এই পানিগুলো নিষ্কাশনের কোনো ব্যবস্থাপনা একেবারেই নেই। খালগুলোর সবগুলো নাব্যতা হারিয়েছে। আশেপাশে ছোটোখাটো যে সমস্ত খাল বিল আছে সেগুলো সবগুলো ভরাট হয়ে গেছে, দখল হয়ে গেছে, যার ফলশ্রুতিতে ওইসব এলাকায় এরকম বন্যা সাধারণত প্রতি বছর হয় না। এখন বন্যার পানি নামার আপাত দৃষ্টিতে কোনো উপায় নেই।
তাহলে আমরা কতদিন ত্রাণ দিয়ে যাব বা এটা সমাধানের পথই বাকি। আমার মনে হয় এখানে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন, আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে পরামর্শ দিবেন, যেগুলো আমাদের ইমপ্লিমেন্ট করার মতো সেগুলো আমরা করব, যেগুলো সরকারের সাথে সমন্বয় করবার মতো বিষয় আছে সেগুলো আমরা সমন্বয়ের জন্য উদ্যোগ নেব ইনশাআল্লাহ। তো আমি আর কথা বাড়াচ্ছি না, ধন্যবাদ আপনাদের সবাইকে। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলোচকদের দিয়ে দেন। ধন্যবাদ। তো আমরা আমাদের বিষয়ভিত্তিক আলোচনাতে চলে যাব। এখানে আমরা কিছু বিষয় যার যার এক্সপার্টাইজ অনুসারে আমরা চিন্তা করেছি, বাট নট লিমিটেড টু দ্যাট। তো আমরা এখন অনুরোধ করব জনাব সর্দার উদয় রায়হানকে, উনি হচ্ছেন নির্বাহী প্রকৌশলী, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। যেহেতু বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ এইটা নিয়ে উনি কাজ করছেন, কাজে স্বভাবতভাবেই আমরা আশাই হয়তো এটাই এক্সপেক্ট করবো যে উনি পূর্বাভাসের এই বিষয়টাকে আরো কিভাবে সুন্দর করা যায় সেটা নিয়ে উনি আলোকপাত করবেন। তবে প্রত্যেকের ক্ষেত্রেই টপিক লিমিটেড না, উনি এর বাইরেও যা আমাদেরকে শেয়ার করতে চান ওনার নলেজ থেকে শেয়ার করবেন। সর্দার উদয় রায়হান। আচ্ছা, একটু ঘোষণা দিয়ে দিই। প্রেসের ভাইরা যারা আছেন আপনাদের সবার হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো আমাদের এজাজ আহমদ, সে আমাদের মিডিয়ার দায়িত্বে আছে, তার কাছে দিয়ে রাখলে ভালো হয়। যারা এখনও দেননি বিজ্ঞপ্তি আপনাদেরকে তার মাধ্যমে পৌঁছে দেব, এবং আমাদের কাছে কোনো ছবি দেওয়ার থাকলে সেটা আমরা দিয়ে দেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, শুভ সকাল উপস্থিত ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত বিশিষ্ট ব্যক্তি। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি আসুল্লাহ ফাউন্ডেশনকে আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাকে আলোচক হিসাবে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমি অবশ্যই বলতে চাই যে বিগত বন্যায় যে আসুল্লাহ বিশেষ করে দুর্যোগ ছাড়াদান এবং ত্রাণ তৎপরতা উদ্ধার কার্যক্রমে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এবং এটা আসলে বাংলাদেশ সরকারের যে দুর্যোগ ব্যবস্থাপনা সেটাকে আরো শক্তিশালী করেছে। এবং আসলে আমরা অবশ্যই এটা করি যে আসলে এই দুর্যোগ প্রতিরোধে মানে সরকারের পাশাপাশি বেসরকারি বা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন এগিয়ে আসবেন, এটা আমাদের যেটা আসলে নিয়মিত বাংলাদেশে আমরা দেখে থাকি। তো এটা আসলে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনাকে শক্তিশালী করে। বাংলাদেশ আসলে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে যে যথেষ্ট এগিয়ে আছে, এটা অন্যতম মূল কারণ হচ্ছে মানে এই স্বেচ্ছাসেবকের সদস্য অংশগ্রহণ। তো আমি যদি এখন আমার মূল আলোচনা প্রসঙ্গে আসি, যে মূলত আসলে আমি পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বাংলাদেশ সরকারের মানে দুর্যোগ বিষয়ে স্থায়ী আদেশাবলী আছে, স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার, সেটি অনুযায়ী হচ্ছে জাতীয় পর্যায়ে বন্যা বার্তা তৈরিকরণ এবং প্রচারের ম্যান্ডেটের সংস্থা। এবং হচ্ছে যে এই সংস্থা থেকেই মানে পানি উন্নয়ন বোর্ডের অধীনে পরিচালিত বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকেই সারা দেশে জাতীয় পর্যায়ে বন্যা পূর্বাভাস বার্তা তৈরি এবং এটা প্রচার করা হয়। তো পরবর্তীতে আসলে একদম আমরা বলি যে লোকাল লেভেল একদম স্থানীয় পর্যায়ে আসলে বন্যার বার্তা পৌঁছে দেওয়ার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয় মূলত হচ্ছে সরকারের যে ন্যাশনাল প্রোটোকল সেটি অনুসরণ করে একদম স্থানীয় পর্যায়ে দুর্যোগ বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অংশগ্রহণ করে। এবং একই সাথে জেলা প্রশাসন এবং বিভিন্ন যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আছে তারাও আসলে তাদের স্ব পর্যায়ে মানে তাদের জেলা বা উপজেলা পর্যায়ে এই দুর্যোগ বার্তাকে প্রচার নিশ্চিতকরণে ভূমিকা রাখে। এবং আমরা জানি যে আসলে বিভিন্ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে, যে জাতীয় পর্যায়ে জেলা পর্যায়ে থেকে শুরু করে একদম উপজেলা এবং এখন ওয়ার্ড লেভেল পর্যন্ত আছে। তো এই জেলা বিভিন্ন যে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি বা ডিএমসি এদের সাথে যে ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবকদের যে মানে যে কানেকশন, সেটির মাধ্যমে মূলত হচ্ছে আমাদের একদম স্থানীয় পর্যায়ে এবং বন্যা এবং যে কোনো দুর্যোগের আগাম বার্তা পৌঁছে দেওয়ার কাজটি করা হয়। এবং পরবর্তীতে এটি সক্রিয় যে বিভিন্ন কার্যক্রম বা পদক্ষেপ সেগুলো মূলত জেলা প্রশাসন এবং উদ্ধারকারী কর্তৃপক্ষ থেকে নেওয়া হয়। তো আমি বলতে পারি প্রথমে একটু খুব সংক্ষেপে যদি বলি যে আসলে যে বর্তমানে যে মানে সম্প্রতি যে আমরা বন্যাটা অতিক্রম করেছি, এখানে আসলে যেটা আমাদের যে পূর্বাভাস ব্যবস্থা বর্তমানে আছে সেটা আসলে আমরা এখনো পর্যন্ত মূলত
আমাদের দেশের যে নদীজনিত বন্যা, অর্থাৎ হচ্ছে যে আমাদের গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা অববাহিকা আমরা বলে থাকি, গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা অববাহিকাতে যে বন্যা করা হয় সেটি মূলত যে পূর্বাভাস করা হয়, এবং এটিতে মূলত আসলে আমরা 10 থেকে 15 দিন পর্যন্ত এখন পূর্বাভাস করতে সক্ষম। কিন্তু দেশের উপকূলীয় এলাকা, অর্থাৎ বৃহত্তর বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ, এখানে আসলে এখনো আমরা বলতে পারি যে আমাদের যে মডেল ভিত্তিক যে অপারেশনাল পূর্বাভাস ব্যবস্থা সেটি এখনো পুরোপুরি কার্যকর হয়নি। তো এটি একটা লিমিটেশন, তবে এটাকে আসলে আমরা বর্তমানে অতিক্রম করার জন্য কাজ করে যাচ্ছি, এবং বর্তমানে এখানে একটা পরীক্ষামূলক মডেল নির্ভর বন্যা পূর্বাভাস ব্যবস্থা প্রক্রিয়া চলমান আছে। তবে এই বিগত বন্যায় এই আমাদের বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কর্তৃক 16ই আগস্ট তারিখেই সর্বপ্রথম একটা ভারী বর্ষণ সতর্কতা জারি করা হয়, এবং বলা হয় যে সাগরে একটা মৌসুমী উত্তাপের কারণে এই চট্টগ্রাম বিভাগ এবং সংলগ্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবণতা আছে। এবং তার উপর ভিত্তি করে আমরা মূলত একটা ধারণাগত পূর্বাভাস 16 তারিখ থেকেই প্রদান করি, যে 16 তারিখ থেকে বলা হয় যে চট্টগ্রাম বিভাগ এবং সংলগ্ন ফেনী, কুমিল্লা ইত্যাদি স্থানে এবং যে ভারী বর্ষণের প্রেক্ষিতে নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এবং পরবর্তীতে এটা 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এই একই বার্তাই প্রদান করা হয়। 19 তারিখে গিয়ে বলা হয় যে এই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা নদ নদীর পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা আছে। 19 তারিখে যেটা বলা হয়, এটা মূলত আসলে বৃষ্টিপাতের উপর ভিত্তি করে বলা হয়, এটা ধারণাগত পূর্বাভাস আমরা বলি। তো তারপরে দেখা যাচ্ছে 20 তারিখ থেকে মূলত বন্যাটা শুরু হয় আর কি। 19 তারিখ রাতে প্রবল বর্ষণের কারণে 20 তারিখে প্রথম নদ নদীর পানি অতিক্রম করে, এবং পরবর্তীতে 20 থেকে 22 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলমান থাকে। কিন্তু এর পর থেকে পানি মোটামুটি নামতে বেশ কিছুটাই সময় নেয়, এবং এখনো অনেক জায়গাতে পানি আছে আমরা যেটা জানতে পেরেছি। তো এখানে বলতে পারি যে আসলে বন্যার যে একটা সাধারণ সতর্কবার্তা সেটি আসলে এই বন্যার পূর্বে ছিল। তবে এখানে আসলে আমরা মূলত আকস্মিক বন্যার ক্ষেত্রে বলি আর কি, আমাদের যে নদীজনিত বন্যা যেটা হয় আমাদের বৃহত্তর গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা অববাহিকাতে, সেখানে আসলে আমাদের উজানের অনেক বিস্তীর্ণ অঞ্চল পার হয়ে নদীর পানি বাংলাদেশে প্রবেশ করে, এবং এখানে আসলে আমরা একটা ভালো সময় পাই। উজানের উৎপত্তি থেকে আমরা মোটামুটি 5 থেকে 10 দিন পর্যন্ত আমরা একটা ট্রাভেল টাইম বা লিড টাইম পাই, আমরা আরাম একটা সময় পেয়ে থাকি। তো এটা হচ্ছে আকস্মিক বন্যার ক্ষেত্রে মূলত নদীর পানি খুব দ্রুতই বাংলাদেশে প্রবেশ করে, এবং এটা একটা মানে আমরা বলি থেকে সর্বোচ্চ 3 দিন ক্ষেত্রে, এবং অনেক সময় আরো কম আমরা পেয়ে থাকি। এবং এখানে আসলে উজানের উপত্যকার প্রাপ্যতাও একটা বড় লিমিটেশন, কারণ ত্রিপুরার ক্ষেত্রে আমাদের আসলে ত্রিপুরা থেকে আমাদের মূলত আমরা যে উপত্যকা এখন পর্যন্ত অফিসিয়াল চ্যানেলে পাচ্ছি সেগুলো আসলে খুব সীমান্তের খুব নিকটবর্তী স্থান, যেখানে দেখা যাচ্ছে হয়তো সর্বোচ্চ 6 ঘন্টা পর্যন্ত আমরা ট্রাভেল টাইম পাই। তবে ভারী বৃষ্টিপাতের উপর ভিত্তি করে আমরা যদিও আমরা মোটামুটি 20 তারিখে বলেছিলাম যে বিপদসীমা অতিক্রমের সম্ভাবনা আছে। তো এই ব্যাপারগুলো আসলে সরকারি, আমি বলতে পারি যে সরকারি পর্যায়ে বর্তমানে কাজ করা শুরু হয়েছে, বিশেষ করে জয়েন্ট রিভার কমিশন বা যৌথমন্ত্রী কমিশনের মাধ্যমে ইতিমধ্যেই ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে যে উজানের আরো অধিকতর উৎপাদের প্রাপ্যতা ব্যাপারে পাওয়ার ব্যাপারে, বিশেষ করে বর্তমানে এই ভয়াবহ বন্যা আছে, এবং এই ব্যাপারে আমাদের সরকার এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে থেকে কার্যক্রম চলমান আছে। এখন আমি যদি একটু বলি যে আসলে যেমন আমাদের আলোচনার মূল বিষয় যে আসুন্না ফাউন্ডেশন আসলে বর্তমানে এই বন্যায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু আসলে আরো কি ক্ষেত্রে মানে ভূমিকা রাখা যেতে পারে, যেমন আসলে আমাদের আর্লি ওয়ার্নিং সিস্টেম যেটা আসলে দুর্যোগ ব্যবস্থাপনার যে সাইকেলটা আছে, বলা হয় যে এখানে প্রস্তুতি, সমাধান, প্রতিরোধ এরকম একটা সাইকেল আছে আর কি। মূলত হচ্ছে দুর্যোগ মানে এটা স্বল্পকালীন সময় আছে, প্রস্তুতি এবং সমাধান মূলত এই জিনিসটার এইটুকু অংশ নিয়ে মূলত হচ্ছে আমাদের আর্লি ওয়ার্নিং বা আমরা এই অংশটা দিয়ে আমরা মূলত ফোকাস করি। তো প্রস্তুতি আসে দুর্যোগের পূর্বে এবং দুর্যোগের অব্যবহিত পূর্বেই আর কি, যেমন হচ্ছে আমাদের আগাম সতর্কবার্তার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা মানুষকে একটা নির্দিষ্ট সময় পূর্বেই অবহিত করতে পারি, এবং এরপর হচ্ছে সারাদান মানে প্রস্তুতির যে দুর্যোগ সতর্কতা বার্তার উপর ভিত্তি করে আমরা এখন কি অ্যাকশনে যাবো, সেটাই হচ্ছে সারাদান। আর এটা হচ্ছে খুব তাৎক্ষণিক ভিত্তিতে হয়, এবং প্রতিরোধ ব্যাপারটা আসলে একটু লং টার্ম বা একটা দীর্ঘমেয়াদী ব্যাপার। তো দীর্ঘমেয়াদী ব্যাপারটা আসলে ঠিক মানে আমাদের বিশেষজ্ঞ আছে তারা আলোকপাত করবেন। আমি যদি প্রস্তুতি এবং সারাদানের কথা বলি, তো প্রস্তুতির ক্ষেত্রে আসলে আমরা যেটা বলতে পারি যে বন্যার যে মেসেজ মানে যে বন্যার যে বার্তা, আমরা আসলে এটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা দিয়ে লক্ষ্য করেছি যে আসলে এটা একদম স্থানীয় পর্যায়ে পৌঁছানোর ক্ষেত্রে কিছু লিমিটেশন বা আমরা সীমাবদ্ধতা আছে। যেমন একটা বন্যার মেসেজ প্রতিদিনই তৈরি করা হচ্ছে, আবার বর্ষাকালে প্রতিদিনই দিনে আমাদের 2বার করে বন্যার মেসেজ আপডেট করা হচ্ছে, এটা আমাদের ওয়েবসাইটে প্রচার করা হচ্ছে, এবং IVR সিস্টেম আছে 1090 নাম্বারে কল করে 5 চাপলে যে কেউ টোল ফ্রি ভাবে বাংলায় বন্যার বার্তা শুনতে পাবে এবং আবহাওয়ার কথা শোনা যাচ্ছে।
প্রতিদিন এই মেসেজটা আপডেট হচ্ছে। কিন্তু এবং একই সাথে জাতীয় পর্যায়ে প্রচার করা হচ্ছে। জাতীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সহ যে জাতীয় দুর্যোগ সাধারণ সমন্বয় কমিটি আছে এনডিআরসিসি, তাদেরকে নিয়মিত এই মেসেজটা প্রদান করা হয় এবং এটা জাতীয় পর্যায়ে সবখানেই প্রচার হচ্ছে। কিন্তু একদম স্থানীয় পর্যায়ে দেখা যাচ্ছে যারা আসলে প্রকৃত ভোগী তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে প্রকৃত মেসেজটা পৌঁছাচ্ছে না এবং পৌঁছালে অনেক সময় একটু দেরিতে পৌঁছাচ্ছে। তো আমাদের আসলে নদীবাহিত যে নদীজনিত বন্যার ক্ষেত্রে আমরা আসলে আগে বলেছি 10 থেকে 15 দিন অনেক লিড টাইম পাওয়া যায়। এক্ষেত্রে আসলে মেসেজটা একটু দেরিতে পৌঁছালো আমাদের আসলে সেক্ষেত্রে আমরা বড় কোনো সমস্যা মোকাবেলা মুখোমুখি হই না। কিন্তু আসলে আকস্মিক বন্যার ক্ষেত্রে আসলে আমাদের একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে, যেটা আসলে এত বড় বন্যা আসলে ইতিহাসে আমরা অন্তত ওই অঞ্চলে আগে কখনো দেখিনি। আমরা এটা রেকর্ড থেকে দেখেছি যে আমাদের ইতিহাসে সব রেকর্ড ছাড়িয়ে গেছে। তাই এখানে আসলে নতুনভাবে জানার এবং বোঝার সুযোগ আছে। এবং আরেকটা আমরা বলতে পারি যে আমাদের মেসেজটা আসলে কিছুটা টেকনিক্যাল লেভেলে, যেমন আমরা হচ্ছে বলি যে পানি কত সেন্টিমিটার বৃদ্ধি হতে পারে, বিভিন্ন নদ নদীর কোনো পয়েন্টে পানি কত সেন্টিমিটার বৃদ্ধি হতে পারে। কিন্তু এটা একজন স্থানীয় যে জনগণ মানুষ তিনি আসলে এই মেসেজটাকে কিভাবে বুঝবেন, সেন্টিমিটার মানে আসলে তিনি এটাকে তার যে সুবিধাজনক ইউনিট সেটা তিনি কনভার্ট করতে পারছেন কিনা এই মেসেজটাকে, এটাও আমরা দেখেছি যে একটা লিমিটেশন। এবং কিছু কিছু স্থানীয় পর্যায়ে আমরা বিভিন্ন লোকাল লেভেল মেসেজিং প্রকল্প নিয়েছি, যেগুলোতে আমরা আসলে মূলত বিভিন্ন আমাদের পার্টনার সহযোগিতার সংস্থা এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় বন্যার যে মেসেজটা অর্থাৎ সেন্টিমিটারকে আমরা ইঞ্চিতে বা আঙ্গুল অথবা হাত মানে যেটা তার হচ্ছে লোকাল লেভেলে বোঝার জন্য সবচেয়ে সুবিধাজনক সেটাকে কনভার্ট করা হয়। এবং আরেকটি ব্যাপার হচ্ছে আমাদের ফোরকাস্টিং হচ্ছে একটা নির্দিষ্ট পয়েন্টের উপর। যেমন ফেনীতে আমাদের হচ্ছে এক মনিটরিং স্টেশন আসলে একটাই, মুহুরী নদীর পরশুরাম পয়েন্টে। কিন্তু আসলে ভাটিতে আমরা দেখি যে ছাগলনাইয়া আছে এবং আরো বিভিন্ন স্থান আছে, ফেনী শহর আছে এবং সেলোনিয়া নদী, কহুয়া নদী ইত্যাদি আরো বিভিন্ন নদী আছে। কিন্তু আমাদের আসলে রিয়েল টাইম ডেটা এবং মনিটরিং সীমাবদ্ধতার কারণে আমাদের মনিটরিং নেটওয়ার্ক এবং ফোরকাস্টিং স্টেশনটাকে সীমাবদ্ধ রাখতে হয় অনেক সময়। কিন্তু সেক্ষেত্রে ওই তথ্যের উপর ভিত্তি করে একজন স্থানীয় মানুষ যেমন পরশুরামের তথ্যের উপর ভিত্তি করে ছাগলনাইয়া বা পরশুরামের আমরা যদি বলি ফুলগাদি ইউনিয়ন অন্য কোনো ইউনিয়ন যেখানে গেজটা নেই সেখানে মানুষ আসলে ওই মেসেজটাকে কিভাবে ইন্টারপ্রেট করবেন আর কি। তো সেক্ষেত্রে আসলে স্থানীয় পর্যায়ে গেজ মানে আর কি ওই গেজের তথ্যের সাথে স্থানীয় পর্যায়ের তথ্যের একটা সমন্বয় করা প্রয়োজন আর কি, যেটা আসলে আমরা কুড়িগ্রাম পাইমাথা জামালপুর ইত্যাদি বিভিন্ন অঞ্চলে কিছু কিছু স্থানে পাইলট ভিত্তিতে এই কাজটা করা হয়েছে। এবং এখানে মূলত আমরা এটা করা হয়েছে যে যদি উদাহরণস্বরূপ পরশুরামের পানি 1 হাত বৃদ্ধি পায় বা 1 মিটার বৃদ্ধি পায়, তাহলে হচ্ছে এই ভাটিতে একদিন পর কতটুকু বৃদ্ধি পাবে, একটা সময় এবং মানের মানে উচ্চতার একটা পরিবেশন বা সম্পর্ক এবং সেটা একটা সুবিধাজনক মানে ইউনিটে কনভার্ট করা। আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে অনেকে কালার কোড ইউজ করছেন, যেমন আমাদের সাথে বিভিন্ন বেসরকারি সংস্থা আমাদের বন্যা মেসেজ নিয়ে ইতিমধ্যেই কাজ করছেন। মূলত তারা কাজ করছেন হচ্ছে উত্তরাঞ্চলীয় বিভিন্ন জেলাতে, কিন্তু এইসব মানে পূর্বাঞ্চলীয় জেলাগুলোতে আসলে বন্যার ইতিপূর্বে ঘটনা কম হওয়ার কারণে এখানে আসলে দুর্ভাগ্যজনকভাবে এই লোকাল লেভেলের কাজগুলোতে মানে অতটা ব্যবহার হয়নি। তো যেটা করা হয়েছে যে বিভিন্ন কালার কোড ইউজ করা হয়েছে, কালার মার্ক, যেমন হচ্ছে একটা লোক আমাদের যেখানে গেজ নেই সেখানে লোকাল লেভেলে একটা কালার মার্ক করে একটা গেজ বসানো হয়েছে। যেমন আমরা সাধারণত 4টা কালার ইউজ করি। সবুজ মানে হচ্ছে নর্মাল লেভেল মানে স্বাভাবিক লেভেল, পানি এখন স্বাভাবিক লেভেলে আছে। হলুদ মানে হচ্ছে পানি বিপদসীমার কাছাকাছি ওয়ার্নিং লেভেলে আছে। লাল মানে হচ্ছে পানি এখন বিপদসীমার উপরে, এখন সতর্ক হওয়ার সময় মানে এখন অ্যাকশনে যাওয়ার সময় আমাদের। আর লালের উপর আরেকটা কালার আছে গোলাপি, যেটা মূলত ইন্ডিকেট করে এখন প্রবল বন্যা মানে বিপদসীমারও 1 মিটার উপর দিয়ে পানি যাচ্ছে, যেটা এইবার হয়েছে। তো এই কালার কোডগুলো যদি আমরা একদম স্থানীয় পর্যায়ে প্রতিটা উপজেলা পর্যায়ে হলো যেখানে আমাদের পানি উন্নয়ন বোর্ডের সরাসরি কোনো ফোরকাস্টিং গেজ নাই, সেসব জায়গাতে যদি আমরা বসাতে পারি এবং কালার গেজের উপর ভিত্তি করে আসলে স্থানীয় জনগণ বা যারা ডিসিশন মেকার বা যারা দুর্যোগ ব্যবস্থাপনা অ্যাকশন কাজ করবেন তাদের আসলে এটা বোঝাটা মানে আমি বলি যে দৃষ্টিগতভাবে সহজ হবে। তো এটাও একটা বিভিন্ন অঞ্চলে এই জিনিসটা করা হচ্ছে। তো মূলত আমাদের বন্যার মেসেজটাকে ওই সহজবদ্ধভাবে স্থানীয় ইউনিটে মানুষের কাছে প্রচার করা এবং একটা দৃষ্টিনন্দনভাবে একটা কালার কোড জাতীয় স্কেল ইউজ করা স্থানীয় পর্যায়ে যেখানে আমাদের গেজ নেই। সেক্ষেত্রে আসলে আমাদের মনে করি যে এখানে ভলান্টিয়ার নেটওয়ার্কে একটা গুরুত্বপূর্ণ সাপোর্ট দেওয়ার সুযোগ আছে।
এবং আমি মনে করি যে আসনা ফাউন্ডেশনের যে বড় নেটওয়ার্ক আছে সেখানে যদি তারা যদি আমাদের আমরা নিয়মিতই আসলে আমাদের প্রাতিষ্ঠানিক পর্যায়ে থেকে বন্যার বার্তা বিতরণে আমরা ইচ্ছুক, এবং এই মেসেজটা যদি আমরা লোকাল লেভেলে আরো মানুষের কাছে সহজভাবে পৌঁছে দিতে পারি, এখানে আমি মনে করি যে আসনা ফাউন্ডেশন একটা বড় ভূমিকা রাখতে পারে। তো এবং একই সাথে দুর্যোগকালীন সময় বিভিন্ন মাইকিং, মানে আমরা জানি যে আসলে মাইকিং একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে মসজিদের সম্মানিত ইমাম সাহেব যারা থাকেন তাদের বিভিন্ন মসজিদ থেকে দুর্যোগের বন্যাকালীন সময় মাইকিং করা হয়, যেগুলো আসলে স্থানীয় মানুষ মানে একদম সরাসরি অ্যাকশনে যায়। তো এই ব্যাপারটাও একটা খুব গুরুত্বপূর্ণ যে আসলে যারা মসজিদের সম্মানিত ইমাম সাহেব যারা থাকবেন স্থানীয় পর্যায়ে বা ভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেরও যে প্রতিনিধিগণ থাকবেন, তাদেরকে যদি আমরা আসলে আমাদের এই যে ভলান্টিয়ার নেটওয়ার্ক বা ট্রেনিং মেসেজ ইন্টারপ্রিটেশন বা বার্তা মানে ব্যাখ্যা করার ব্যাপারটাকে আমরা প্রশিক্ষণে আওতা নিয়ে আসতে পারি, তো তাদের পক্ষে আরো সহজ হবে যে স্থানীয় মানুষ উদ্বুদ্ধ করা অ্যাকশন দেওয়ার ক্ষেত্রে। তো আমি আপাতত আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, তো পরবর্তীতে ধন্যবাদ স্যারকে। আমরা এখান থেকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস, মেসেজটা এটা একদম রুট লেভেলে যাওয়ার ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে, যেখানে ট্রুলি আসনা ফাউন্ডেশন বা এরকম প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখতে পারে। এবং একটা আইডিয়া আমি চিন্তা করতে করতে স্যার নিজেই বলেছেন, যেহেতু আমাদের মসজিদ এবং ইমাম সাহেবদের সাথে একটা নেটওয়ার্ক আমাদের আছে, তো এটা একটা কাজে লাগানোর মতো বিষয় যে মসজিদের মাইকগুলোকে যদি আমরা এটাতে ইউজ করতে পারি। আরেকটা জিনিস সেটা অবশ্যই আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে, যেসব থানা লেভেলে সেন্সরসগুলো নাই, মানে তো এই সেন্সরগুলো তো অ্যাকচুয়ালি যদি খুব কস্টলি হয় তাহলে একটা রকম বিষয়, এটা আমাদের সরকারি প্রজেক্টের বিষয়। বা এখানেও আমাদের বাজেটের মধ্যে থেকে যদি এটা করণীয় হয় যে আরও কিছু রুট প্রত্যন্ত অঞ্চলে সেন্সরগুলো আমরা বসাতে পারি, যেটার ডেটা আমরা কালেক্ট করতে পারি, সরকারের সাথে কোলাবোরেট করতে পারি, জয়েন্টলি হতে পারে, অথবা আমরা আমাদের অ্যানালাইসিসটা ওনাদেরকে দিতে পারি, ওনাদের থেকে আমরা মেসেজটা দ্যাট ইজ যদি আমাদের সাথে আপনাদের যোগাযোগটা নিয়মিত হয়, তাহলে আমরা কিন্তু ওয়েবসাইটে যেটা যাচ্ছে আমরা হয়তো ওয়াকিবহল সবসময় থাকি না। এই জায়গাটা সম্মানিত হলে আই থিঙ্ক রুট লেভেলে তথ্য ট্রান্সফারের ক্ষেত্রে এটা ভূমিকা রাখার মতো আমরা জায়গা আসলে খুঁজে পেয়েছি। ধন্যবাদ স্যারকে। তো আমরা এরপরে যাব মোহাম্মদ রেজাউর রাকিব, উনি অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। স্যারের টপিক হিসেবে আমরা যেটা এখানে চিন্তা করেছি সেটা হলো বন্যার ক্ষয়ক্ষতি মোকাবেলায় ফ্লাড ভালনারেবিলিটি ম্যাপিং, যেটা এটার গুরুত্ব এবং জনগণ কীভাবে বন্যার ক্ষয়ক্ষতি রোধে প্রস্তুত করা যায়, এটাও প্রস্তুতিমূলক, মানে হচ্ছে বন্যার আগেই আমরা কীভাবে এটার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারি, এই বিষয়ে স্যার আলোকপাত করবেন। এবং এর বাইরে যদি স্যার আরও কিছু বিষয়ে স্যারের মতো করে অ্যাড করতে চান। আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আসনা ফাউন্ডেশন এবং আমাদের সম্মানিত সাহেব আহমদুল্লাহ সাহেব, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত এক্সপার্টিস, সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি কয়েকটি কথা। এই ধরনের যে উদ্যোগ নিয়েছে আসনা ফাউন্ডেশন সেটা আমাদের কাছে খুবই নতুন এবং আমরা খুবই আনন্দিত হয়েছি যে তারা শুধুমাত্র বন্যার ত্রাণ সহযোগিতা না, কিভাবে এই বন্যার মোকাবেলায় আরো কিভাবে সাস্টেনেবল করতে পারে। এবং আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি যে যে কোনো কাজই সরকারের উপর দায় চাপিয়ে দিতে চাই যে সরকার এটা করছে না কেন, সরকারের এটা করা উচিত। তাহলে আমরা ব্যক্তি হিসেবে, এই দেশের নাগরিক হিসেবে, এই দেশপ্রেমের যে জায়গাটা আছে সেই জায়গা থেকে আমাদের কন্ট্রিবিউশনটা আসলে কোথায়। তো সেই সকল জায়গা থেকে আমি মনে করছি যে আসনা ফাউন্ডেশন একটি মাইলফলক হিসেবে কাজ করছে এবং তারা বাংলাদেশের সমৃদ্ধির জন্য আরো অনেক দূর এগিয়ে যাবে। আমরা সাথে থাকবো, দোয়া করবো। এখন যে বিষয়টি আমি টপিকে আসতে চাচ্ছি সেটা হলো যে আসনা ফাউন্ডেশন যেটা করেছে, যে কুইক রেসপন্স করেছে বন্যা দুর্গত যারা আছে তাদেরকে খাবার সহযোগিতা এবং তাদেরকে রেস্কিউ করার জন্য। তো হয়তো তাদের আগে থেকে এই ধরনের স্টাডি নেই, 2022 সালের আমরা কিছু ডকুমেন্ট দেখেছি। সেক্ষেত্রে আমাদের একাডেমিক স্টাডি দরকার এবং স্ট্রাকচারাল ওয়েতে যে কোন পলিসি এবং কোন স্ট্র্যাটেজিতে গেলে আমরা এটাকে সাস্টেনেবল করতে পারি সেই বিষয়ে আমাদের সরকারি অনেক প্রতিষ্ঠান কাজ করে, বিশ্ববিদ্যালয়গুলো কাজ করে। সেই পলিসিগুলো নিয়েই আমরা আরো অ্যাকশন কিভাবে ফাংশনাল করা যায়
সেই কাজগুলো আমরা করতে চাচ্ছি। তো আমরা যদি কেস স্টাডি হিসেবে দেখি যে ফেনী যে ফ্লাডটা হলো, সেই এলাকায় ফ্লাড রিস্ক ম্যাপিং যদি করি, যে আমরা একটা ফ্লাড মডেল করলাম, কোন কোন বাড়িঘরগুলো ফ্লাড রিস্কে আছে, এবং আমরা দেখেছি যে ফেনীর যে ফ্লাড, এটা গত 40 বছরের যে প্রেডিকশন ছিল তার চেয়েও ফ্লাড ডেপথ বেড়েছে। যেই বাড়িগুলোর উঠান পর্যন্ত পানি আসতো, সেই বাড়িগুলো না শুধু, সেই বাড়ির চেয়েও আরো অনেক কিছু বাড়িগুলো একতলা দুতলা পর্যন্ত ডুবে গিয়েছে, যেটা আমরা ডুম্বুর বাঁধের ফলে আমরা জানি যে একটা রিভারেন্ট ফ্লাডকে ফ্লাশ ফ্লাডে পরিণত করা হয়েছে, যে 110 কিলোমিটার দূরে ছিল একটা বাঁধ, তো সেটা এক রাতের মধ্যে এইভাবে পানি চলে আসছে। সেই জায়গাটা আমাদের কাজ করতে হবে, যে আমাদের যারা প্রতিবেশী রাষ্ট্র আছে, আমাদের 58টি নদী আছে যেটা ইন্টারন্যাশনাল রিভার ট্রান্সবর্ডারি চ্যানেল হিসেবে আছে, তাদের সাথে আমাদের নেগোশিয়েট করতে হবে যেন তারা যেন আমাদেরকে ভবিষ্যতে এইভাবে বিপদে না ফেলে। সেক্ষেত্রে আমাদের করণীয় হলো যে আমরা একটা ফ্লাড রিস্ক ম্যাপিং করবো সেই স্পেসিফিক এরিয়ার জন্য, এবং তারা বেশি রিস্কে আছে, হাই রিস্কে কি আছে, মডারেটে কি আছে, লো রিস্কে কি আছে, তাকে সহযোগিতাটা আগে দরকার, তাকে রেস্কিউ করাটা আমাদের আগে দরকার। সেই ইনফরমেশনটা যদি আমাদের আগেই থাকে, তাহলে আমরা সেই পরিবারগুলোর সাথে যোগাযোগ করতে পারি, এবং সেটার ক্ষেত্রে আমরা যে ওয়ার্নিং সিস্টেমের কথা বলা হচ্ছে, এটা যদি সেল ব্রডকাস্টিং থাকে, যে এই সেলের এই হাই ক্যাটাগরি এদের একটা গ্রুপ থাকলো, তাদেরকে আমরা মেসেজ দিয়ে দিলাম বা তাদেরকে ফোনে একটা অডিও রেকর্ড চলে গেল, তাহলে তাদের সাথে আমাদের যোগাযোগ করাটা সহজ হবে। আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের প্রায় 42% মানুষই আসলে লো ইনকামের মানুষ, তো তাদের যে হাউসহোল্ডগুলো আছে তাদের প্রতিদিনই ইনকাম করে হয়তো চলতে হচ্ছে। তারা যখন এফেক্টেড হয়, তাদের হয়তো 3 দিন 5 দিন বা 7 দিনের বেশি খাবার তাদের থাকে না। সেই ক্ষেত্রে সেই হাউসহোল্ডের ইনকামগুলো আমাদের জানা থাকা দরকার, যে তাদের সিচুয়েশনটা কি, হ্যাঁ, তাদের খাবারের পরিমাণ কেমন আছে, এবং কত মানুষের সংখ্যাটাও, শুধু বাড়িঘর না, মানুষের সংখ্যাটাও আমাদের জানা দরকার, এবং এর মাধ্যমে আমরা তাদের এগ্রিকালচারাল অ্যাক্টিভিটি বা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বা তাদের যে পশুপালন আছে, সেই ড্যামেজ এবং লসটা আমরা আগে থেকে আমাদের কাছে যদি ইনফরমেশনটা থাকে, তাহলে আমরা দেখেছি যে এখানে আপনারা পশুর জন্য যে ভুসি যে খাদ্য দিয়েছে সেটা আমরা প্রোভাইড করেছি, সেটারও আমাদের একটা এস্টিমেট পূর্বে থাকতে পারে। আর ইমার্জেন্সি সার্ভিস আপনাদের যেহেতু আপনারা উদ্যোগ নিয়েছেন এবং খুব কঠিন একটা সাহস নিয়েছেন, যে সরকারের অনেক প্রতিষ্ঠান থাকার পরও আপনারা সব যুগে এই সাহস পরিচয় দিয়েছে, সেক্ষেত্রে আপনাদেরও একটি ইমার্জেন্সি সার্ভিস সেন্টার থাকা দরকার, যে সার্ভিস সেন্টারের মাধ্যমে বাংলাদেশের যে স্পট যেগুলো আছে, তার এফেক্টেড যে এরিয়াগুলো আছে, তাদের সাথে ওইখানকার ইউনিয়ন পরিষদ বা ইউনো, ইভেন একদম ওয়ার্ড লেভেলের যে মেম্বার আছে, তার সাথে যোগাযোগটা থাকবে প্রথমত, যে সে যেন জানাতে পারে যে এই কন্ডিশন, বা তার কাছ থেকে আমরাও আপনাদের সার্ভিস সেন্টারও জানতে পারি যে এই কন্ডিশনটা ফেস করছে। এছাড়াও যারা ওইখানকার এফেক্টেড পিপুল আছে, তারাও আপনাদের সেই সার্ভিসটা নিতে পারে, যে আমরা এই পরিস্থিতিতে আছি, আমাদেরকে হেল্প করে। এখন আমরা আসছি হলো যে কিভাবে মিটিগেট করতে পারি সেটার জন্য, কিন্তু আসলে ফ্লাডটা হচ্ছে কেন, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, কেন হচ্ছে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ল্যান্ড ইউজ প্ল্যানিং যেটা আছে, আসলে গ্রামাঞ্চল হোক শহরাঞ্চল হোক, কোথাও কিন্তু কোনো প্ল্যানিং নেই। যারা যখন ইচ্ছে যে কোনো জায়গায়, যদি তার নিজের পৈতৃক থাকে সেখানে বাড়ি করে ফেলছে, না হলে কিনে বাড়ি করে ফেলছে, না হলে ভরাট করে বাড়ি করে ফেলছে। সে আর চিন্তা করছে না যে কি হবে, সে চিন্তা করছে সুন্দর করে ফেলছে। কিন্তু এইটা যে একটা চ্যানেলকে অবস্ট্রাক্ট করে দিল, এটা যে একটা বাড়ির প্রবাহকে বাধাগ্রস্ত করলো, এবং এইভাবে যত্রতত্র বাড়ি করার পর টোটাল এলাকাটা এমনিতে একটা ওয়াটার লগিং হয়ে গেল। এর মধ্যে যখন অল্প বৃষ্টি হচ্ছে আর কিছু পানি যদি আসে, তাহলে এই ওয়াটার ডেপথটা অনেক বেশি বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা আমাদেরকে অনেক বেশি
আওয়াজ তুলতে হবে। সরকারের যে পরিকল্পনা মন্ত্রণালয় বা আমাদের যে প্ল্যানিং মিনিস্ট্রি আছে সেখানে তাদেরকে জানানো যে যা হয়েছে এই 53 বছরে যে যেভাবে বাড়ি করেছে নতুন করে আর একটি বাড়ির যেন একদম গ্রাম পর্যায়ে একদম ওয়ার্ড পর্যায়ে যেন প্ল্যানিং এর বাইরে না হয়। একটা ইউনিয়ন পরিষদ লেভেলে একটা ওয়ার্ড লেভেলে যদি প্ল্যানিং থাকে তাহলে ড্রেনেজ ব্যবস্থা থাকবে, রোড নেটওয়ার্ক থাকবে, এবং এই বাড়িগুলো যদি আমরা সেন্টার ওয়েতে করতাম, ক্লাস্টার ওয়েতে, রাস্তা গিয়েছে রাস্তার ধার দিয়ে বাড়ি যেতে আছে, কিন্তু যদি এটা একটা সেটেলমেন্টের মতো হতো, হাউজিং সোসাইটির মতো হতো, তাহলে কিন্তু কি হতো যে বাড়িটা আমরা একটা ওয়াটার ল্যান্ড এলিভেশন ম্যাপ করে ড্যাম থেকে যে কতটুকু উচ্চতায় বাড়িটা করলে পানির লেভেলটা কত থাকবে, তাহলে ফ্লাড ফ্রি থাকবে কিনা, এইভাবে যদি আমরা করতাম তাহলে কিছুটা কমানো যেত। আর 2004 সালে আমি নেত্রকোনায় গিয়েছিলাম, সেক্ষেত্রে একটা এক্সাম্পল দিতে পারি যে নেত্রকোনা হাওড়া অঞ্চলে মদন একটা উপজেলা, সেখানে গিয়েছিলাম। সেখানে দেখেছি যে তাদের বাড়িগুলো সেন্টার, এই জায়গায় একটা বাড়ি মানে অনেকগুলো বাড়ি, তারপরে মাঝে চারপাশে থাকা আবার 2-3-4 কিলোমিটার দূরে আরেকটা জায়গায় উঁচু করে বাড়ি। তো এখানে যেটা হয়েছে যে আমি যাদের এখানে গিয়েছি তাদের চারপাশটা ইনভেস্টমেন্ট না, পাকা করে বাদ দেয়া না, আবার পাশের একটু দূরে গিয়েছি তখন দেখেছি সেখানে বাদ দেয়া। তো জিজ্ঞেস করলাম যে কেন করেছেন, বললো যে এটা কারিতাস কেয়ার তারা করে দিয়েছে যাতে এটা পাকা। আর তাহলে আপনার যেটা করলেন না কেন, যে তখন তার একটা ধর্মীয় সেন্টিমেন্টের কথা বললো যে কারিতাস কেয়ার তারা ওইভাবে মানুষকে একটু ইনফ্লুয়েন্স করে যে আমরা হেল্প করছি, আপনারা একটু আমাদের দিকে একটু স্পেশাল দৃষ্টি দিয়ে দিন। হ্যাঁ, তো এই কারণে তারা ধর্মীয় সেন্টিমেন্ট থেকে করছে না। তো এই জায়গাগুলো আমরা চিন্তা করতে পারি যে তাদেরকে যদি এইভাবে একটা সেন্টার হইতে ক্লাস্টার যে বাড়িঘরগুলো আছে যদি একটু চারপাশে পাকা করে আর একটু উঁচু করে দেওয়া যায় তাহলে এই বাড়িঘরগুলো রক্ষা পেতে পারে। আর আপনারা যেটা চেয়েছেন সেটা আমাদের পক্ষে সম্ভব, স্বেচ্ছায় ড্রেজিং কার্যক্রম করা। যে আমাদের একসময় খাল কাটা কর্মসূচি ছিল, সেই খালগুলো কিন্তু এখন আর নাব্যতা নেই। সেই খালগুলো সেই বিলগুলো যদি আমরা আবার ড্রেজিং করি তাহলে এগুলো রিটেনশন পয়েন্ট হিসেবে কাজ করবে, তার ডেপথটাকে কমিয়ে দিবে। আর এছাড়া রিভার এনক্রোচমেন্ট যেটা হয়েছে সেটা আমরা জনসচেতনতার মাধ্যমে আমরা ওইখানকার যারা ইমাম সাহেব আছে, স্কুলের শিক্ষক আছে, মেম্বার চেয়ারম্যান সহ সকলেই মিলে যদি আমরা ওই এলাকাগুলো যাই, যে চ্যানেলগুলো যে রিভারের চ্যানেলগুলোতে অবৈধভাবে বসতি স্থাপনা করেছে, আমরা যতটুকু পারি আমরা এইভাবে মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করতে পারি। আর আরেকটি বিষয় উন্নত দেশগুলোতে আছে সেটা হলো ফ্লাড ইন্স্যুরেন্স পলিসি। আমি ইউকেতে যখন পড়াশোনা করেছি তখন সেখানে দেখেছি যে ফ্লাড ইন্স্যুরেন্স পলিসি আছে, যে যারা যতটুকু ড্যামেজ হয়েছে সেই ড্যামেজ অনুযায়ী তারা ইন্স্যুরেন্স থেকে তারা একটা ফিডব্যাক পাবে, সুবিধা পাবে। তার আগে তো ইন্স্যুরেন্সের যে নিয়মটা আছে সেটা ফলো করতে হবে। তো এটা আমাদের দেশের জন্য চ্যালেঞ্জ যে আমাদের দেশের মানুষদেরকে এই বিষয়ে সচেতন ভাবে সঠিক তথ্যটা দিতে হবে যে আমার এতটুকু খরচ হয়েছে, আমার 2 লক্ষ টাকা লস হয়েছে, সেক্ষেত্রে যদি বলি যে আমার 20 লক্ষ টাকা লস হয়েছে, সেই ক্ষেত্রে যারা ইন্স্যুরেন্স প্রোভাইডার থাকবে বা সুন্নাহ ফাউন্ডেশন হেল্প করবে তাদের জন্য কঠিন হয়ে যাবে। তো সর্বোপরি আমাদেরকে আসলে সকলে মিলে যে কাজগুলো করতে হবে, সেক্ষেত্রে সরকারের যে সহযোগিতা আছে তাদের সাথে আমাদের আসলে যদি ইন্টিগ্রেশন না হয় এককভাবে চলা অনেক কঠিন হবে। আর লাস্টলি হলো যে আমাদের আরো রিসার্চের যে কাজগুলো আমাদের নির্বাহী প্রকৌশলী উনি বলেছেন যে ওনারা আরো রিসার্চ করে যাচ্ছে, আরো মডেল নিয়ে কাজ করছে। আমাদেরকেও আরো স্পেসিফিক আরো প্রিসাইজ ভাবে এই রিসার্চ গুলো করতে হবে যেন আমরা আরো টু দা পয়েন্টে এই মিটিগেশন মেজার গুলো নিতে পারি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ রেজাউল রাকিব স্যার, অনেক গুরুত্বপূর্ণ ইস্যু এখানে এনেছেন। স্যারের কাছে আমি একটু জানতে চাই যে খাল খননের যে বিষয়, জাওয়াদ ইবনে ফরিদ, লেকচারার, ইনস্টিটিউশন অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, ঢাকা ইউনিভার্সিটি। জাওয়াদ ইবনে ফরিদ উনি বন্যা প্রতিরোধে আমাদের প্রাতিষ্ঠানিক যে দুর্বলতা আছে, মাঠ পর্যায়ে যে বাস্তবায়ন জনিত সমস্যা আছে, গ্যাপ আছে, মোস্ট প্রবাবলি এটা নিয়ে একটু আলোকপাত করবেন। বাট এগেইন টপিক আসলে ওপেন।
এর বাইরেও চাইলে উনি অ্যাড করতে পারেন। এটাই দিয়ে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসুন্না ফাউন্ডেশন আমি ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ঢাকা ইউনিভার্সিটি সেখানকারই প্রোডাক্ট, সেখানে আসলে কাজ করছি। যদিও গোলটেবিক বৈঠক এবং আমরা যদি শিরোনামের দিকে থাকে বন্যা পরিস্থিতি মোকাবেলা ও পুনর্বাসনের টেকসই কৌশল, প্রতিষ্ঠানের ভূমিকা এবং সমন্বিত উদ্যোগ, বেশ একটা ওভাররিচিং একটা টাইটেল। এটার মধ্যে অনেক কিছু চলে এসেছে এবং আমি ধন্যবাদ জানাবো সবাইকে প্রথমেই আসলে অবজেক্টিভটা মানে এই পেরিমিটারটা সেট করে দেওয়ার জন্য যে আসলে আমরা কি নিয়ে আলোচনা করবো এখানে, যেটাতে আসুন্না ফাউন্ডেশন মানে ট্রিমেন্ডাস ওয়েতে কাজ করেছে গত বন্যায়, তার আগের বন্যায় এবং ইনশাল্লাহ সামনেও কাজ করে যাবে। সেটা তো তাদের একটা এক্সপার্টিস তৈরি হয়ে গিয়েছে অলরেডি। কিন্তু পরবর্তীতে এইটা বাদেও যেখানে যেখানে নন স্ট্রাকচারাল কাজ করা যায়, যেখানে যেখানে সরকারি ইন্টারভেনশন সেটা শুধুমাত্র সরকারেরই কাজ, তার বাইরেও যে আরও অনেক কিছু করার সুযোগ আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হতে পারে এবং অলরেডি দুইজন আলোচনা করেছেন, বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট চলে এসছে। আমি যেহেতু সোশিও ডেমোগ্রাফিক রিসার্চের মানুষ, সোশিও ইকোনমিক রিসার্চও করি, আমি একটু ওই দিকটা আলোকপাত করব আমার কিছু ফিল্ড ফাইন্ডিংস থেকে যেখানে কিনা আসলে এখানে ইন্টারভেনশনের সুযোগ আছে। সো বাংলাদেশের গোটা দুর্যোগ ব্যবস্থাপনা, শুধুমাত্র আসলে বন্যা না, গোটা দুর্যোগ ব্যবস্থাপনার যে অ্যাপ্রোচটা সেটা নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে আমরা মূলত আগে যেটা ছিল যে আমরা একটা প্যারাডাইম শিফটের কথা বলি যে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে আগে ছিল রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। কীরকম যে কোনো একটা দুর্যোগ আসবে, উইল ওয়েট ফর দ্যাট, দুর্যোগ আসলো তারপরে দুর্যোগে আমরা সমাধান করছি। তো ওখানকার যিনি বিডব্লিউডিবির যিনি ইঞ্জিনিয়ার মহোদয় যিনি বললেন যে আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সাইকেল আছে, সেখানে কয়েকটা ফেজ আছে। প্রথমে প্রিপেয়ারনেস আছে, মিটিগেশন, তারপরে হচ্ছে শেষ পর্যন্ত সমাধান এবং পুনর্বাসন। আগে শুধুমাত্র পানিতে ইনফিল্ট্রেশন হয়ে যেত পানিটা, এখন পাহাড়ি যে ঢল, এই ঢলের মাধ্যমে প্রচুর পরিমাণে বেলে মাটি নিয়ে আসছে। হাওর যে অঞ্চলটা আছে সেটা তো বেসিন হিসেবে কাজ করে একটা, তো সেখানে পানিটা রেস্ট নেয়, তারপরে সে কালনী নদী বা সুরমা নদীতে বঙ্গোপসাগরে বেরিয়ে যায়। কিন্তু ওই যে পলিমাটিটা নিয়ে আসছে বা সেডিমেন্টেশনটা হচ্ছে, এই যে দুকুল ছাপিয়ে বন্যাটা হচ্ছে, তো এটা উনি অলরেডি বলেছেন যে এটা ট্রান্সবাউন্ডারি একটা ব্যাপার আছে। তো ওইটা নিয়ে আসলে কথা বলাটা নীতি নির্ধারণী পর্যায়ে কাজ। আমি যেটা বলতে চাচ্ছি যে প্রতিবারই সাইক্লোনের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকার অলরেডি একটা প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচে চলে গেছে। কীরকম যে আমরা জানি সেন্দাই ফ্রেমওয়ার্ক নামে একটা ফ্রেমওয়ার্ক আছে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে, সেটা 2015 সালে নেওয়া হয়েছিল, এটা 30 সাল পর্যন্ত এটা মানে পুরোপুরি ডেটেড। সেখানেই প্রথম বলা হয়েছিল দুর্যোগে ঝুঁকি হ্রাস, সেটা বন্যা হতে পারে, সেটা সাইক্লোন হতে পারে। তো ঝুঁকি হ্রাসটা শুধুমাত্র কিন্তু রিলিফের উপর ডিপেন্ডেন্ট না, এটা পুরো যে সাইকেলটা, সেটা প্রিপেয়ারনেস বলি, স্ট্রাকচারাল মিটিগেশন বলি, নন স্ট্রাকচারাল মিটিগেশন বলি, পুরোটা নিয়ে। কারণ বন্যাতে যখন আসবে ক্ষতিগ্রস্ততাটা কমানোটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তো সেক্ষেত্রে প্রতি বছর কি আমরা তাহলে বন্যার জন্য অপেক্ষা করব? তাহলে তো আমরা সেই রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচেই চলে যাচ্ছি, তাহলে প্রোঅ্যাক্টিভ হতে পারছি না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বন্যার ক্ষেত্রেই কেন জানি না প্রতিবার সেটা সরকারি অ্যাপ্রোচ বলি কিংবা এনজিওদের অ্যাপ্রোচ বলি, প্রত্যেকবারই আমরা রিঅ্যাক্টিভ অ্যাপ্রোচে চলে যাচ্ছি যে ঠিক আছে বন্যা এসেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, তাদের পুনর্বাসনের জন্য এখন আমরা কাজ করব, তাদের রিলিফ ডিস্ট্রিবিউশন করবো। এবং এখানে অনেক টাকা পয়সা হয়েছে। ফান্ডিংয়ের বিষয়ে যখন কথা এসছে, এখানেও এটা শুরুতে একটু বলে না মানে ভালো বোধ করছি আর কি, যে এটা মনে হয় উপকারী হবে। ফান্ডিং স্ট্রিমটা হচ্ছে এরকম যে মানুষ আসুন্না ফাউন্ডেশন কিন্তু ক্রাউড ফান্ডিং করেছে এবং ক্রাউড ফান্ডিংয়ের ক্ষেত্রে একটা বেশ বড় অঙ্কে এসছে। এর আগেরবারের চাইতে এবার আরও বেশি আসছে, সামনে ইনশাল্লাহ আরও বেশি আসবে। কিন্তু মানুষ সবসময় এখানে সেন্টিমেন্টটা কাজ করে মূলত যে এখন আক্রান্ত পরিবারদের আমরা সহায়তা করতে চাই, কিন্তু আপনি যখন রিলিফ বাদ দিয়ে প্রিপেয়ারনেসের ক্ষেত্রে যখন কাজ করতে চাবেন, তখন কিন্তু এই ফান্ডিং স্ট্রিটটা ক্রাউড ফান্ডিং এই ফান্ডিংটা আসবে না, তখন ডিফারেন্ট অ্যাপ্রোচে যেতে হবে। সেই অ্যাপ্রোচটা অনেক বেশি কমপ্লেক্স এবং অনেক বেশি কম্পাউন্ডও বলা যেতে পারে আর কি, এবং যেটা নিয়ে অলরেডি কাজ করছে। তো দুইটা স্ট্রিমে মূলত কাজ হয়, একটা হচ্ছে এনজিও বেসড, একটা জিও বেসড। এনজিও বেস অলওয়েজ হচ্ছে প্রজেক্ট বেসে তারা কাজ করে, সেই আন্তর্জাতিক ফান্ডিংগুলো নিয়ে আসে এবং সেগুলো দিয়ে তারা বিভিন্ন প্রজেক্টে ইন্টারভেনশন গ্রুপ এবং কন্ট্রোল গ্রুপ করে সেখানে কাজ করে, যারা ক্ষতিগ্রস্ত বা বেনিফিশিয়ারি করে সেখানে লাইভলিহুড প্রজেক্ট থাকতে পারে, এগ্রিকালচার প্রজেক্ট থাকতে পারে, আর অনেক কিছু থাকতে পারে। এবং জেন্ডার্ড একটা অ্যাপ্রোচ আছে, সেটা আমরা জানি যে খুব ওয়াইড স্প্রেড, যে এটা কোনো একটা প্রজেক্টে আপনি সেট করতে পারেন তাহলে ফান্ডিংটা আরও বেশি আসে। ইটস আ ফ্যাক্টর কি, আমি জাস্ট একটা হিট। আর জিও যেটা গভর্নমেন্টে, তো আমি রিসেন্টলি হচ্ছে মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ, তাদের একটা কাজ করছি
তারা মূলত এটা মোটামুটি থার্ড পার্টি দিয়ে কাজ করাচ্ছে, একটা যে তাদের সক্ষমতাটা তারা একটু অ্যাসেস করছে। বাংলাদেশ প্রিপেয়ারনেস পার্টনারশিপ, এটা এডিপিসি এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন অর্থায়ন হচ্ছে। খুবই ইন্টারেস্টিং কিছু ব্যাপার আছে ফিল্ড লেভেলে কীভাবে কাজ হয় বন্যা ব্যবস্থাপনায়। তো আমরা জানি যে সরকারের ক্ষেত্রে স্ট্যান্ডিং অর্ডারস অ্যান্ড ডিজাস্টারের কথা বললেন উনি, দুর্যোগ বিষয়ে স্থায়ী আদেশাবলী আছে একটা, একদম বিগ ফ্যাট হেইরি একটা ডকুমেন্ট, পলিসি ডকুমেন্ট। ন্যাশনাল প্ল্যান ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে আমাদের। সেই জিনিসগুলো আসলে পেন অ্যান্ড পেপারে বেশ ভালোই আছে, মানে আমি নিজে মোটামুটি ঘেটে দেখেছি, মানে বেশ ভালো পলিসি লেভেলে প্রচুর পরিমাণে লেখাজোখা আছে সেখানে, এবং ফিল্ড লেভেলে ইমপ্লিমেন্টেশনের কথা একদম বলা আছে স্ট্যান্ডিং অর্ডার্সে, কে কী করবে, কার সাথে কোঅর্ডিনেট করবে, গভর্নমেন্ট অর্গানাইজেশন এনজিও কীভাবে কোঅর্ডিনেট করবে, মানে প্রতিটা জিনিস এখানে পুঙ্খানুপুঙ্খভাবে বলা আছে ওখানে। আচ্ছা, সেখানে ওই লোকাল পর্যায়ে এনজিওরা যেভাবে কাজ করে, সেটা রিলিফের ক্ষেত্রে হোক, প্রিপেয়ারনেসের ক্ষেত্রে হোক, দুর্যোগ ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে হোক, মূলত ওই একটা স্পেসিফিক এরিয়া নেওয়া হয় এবং সেখানে হচ্ছে বেনিফিশিয়ারিদের সিলেকশন করে, তারপরে ওখানে যেহেতু প্রতিবারই বন্যা আসছে তাদেরকে একটু রিজিলিয়েন্ট করার একটা ব্যবস্থা, তারা যাতে আগের চাইতে আরও বেশি ঘাতসহ হয়। সরকারি পর্যায়ে খুব ইন্টারেস্টিংলি জেলা থেকে একদম ওয়ার্ড পর্যন্ত একটা করে কমিটি করে দেওয়া আছে। ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি, উপজেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি, ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি এবং ওয়ার্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি। ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটি আমি সংক্ষেপে যদি বলি যে ডিসি হচ্ছে বাই ডিফল্ট সভাপতি থাকেন, উপজেলার ক্ষেত্রে উপজেলা চেয়ারম্যান ইউএনও থাকেন, ইউনিয়নের ক্ষেত্রে ইউনিয়ন চেয়ারম্যান, ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ার্ড মেম্বাররা নিয়ে এবং সমাজের গণ্যমান্য ব্যক্তি নিয়ে। এদের সরকারিভাবে বলা আছে বাই মান্থলি মিটিং হবে, অনেক কাজ আছে এদের, অনেক কাজ, স্পেশালি দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে। এটা নিয়ে গবেষণা ছিল আমার। তো ফাইন্ডিংসটা বলার আগে হচ্ছে মোটামুটি এটাই অনুমীয় যে কী হয়েছে। এখানে আমরা পলিসি নিয়ে কাজ করতে গিয়েছি, আপনারা পলিসি সম্পর্কে জানেন কিনা, এখন আসলে পলিসি সম্পর্কে কেউ কিছু জানে না। আর চেয়ারের একটা ব্যাপার আছে, সোহাগ ভাইকে একটু উদ্দেশ্য করে বলবো, যেমন ধরেন যে এই যে চেয়ারটা আমি বসছি, আমি ধরেন হচ্ছে ডিস্ট্রিক্ট কমিশনার অফ এ পার্টিকুলার ডিস্ট্রিক্ট, তাহলে আমি দুর্যোগ ব্যবস্থাপনা যাবতীয় সব কাজ কিন্তু হচ্ছে ডিস্ট্রিক্ট কমিশনের সাইনেই হয়, এবং সব মানে সব কিছু এভরিথিং, এবং রিলিফ ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে সব কিছু। আমি আসলাম, ধরুন আমি কুড়িগ্রামে গিয়েছি, কুড়িগ্রাম বন্যা প্রবণ অঞ্চল, সেখানে কোথা থেকে মানে কোথায় কোথায় সেন্সর লাগানো আছে, কোথায় কোথায় নদীর পানি অববাহিকার চাইতে অনেক বেশি বিপদসীমার উপরে অতিক্রান্ত হচ্ছে, সবগুলো তথ্য তার কাছে আসে। তিনি হচ্ছে কোঅর্ডিনেশন মিটিং ডাকেন ওই বন্যা আসলে, অন্য সময় না, বন্যা আসলে তখন হচ্ছে এই মিটিংটা করে সব কিছু করা হয়। তো এই ভদ্রলোক ধরেন এক বছর একটা বার্ডস আই ভিউ হয়ে গেছে তার, যে কোথায় কী আছে কুড়িগ্রামে বন্যা ব্যবস্থাপনার ক্ষেত্রে, কারা কারা ক্ষতিগ্রস্ত বেশি, কারা কারা হচ্ছে বেশি ভালনারেবল কমিউনিটি, এই জিনিসগুলো তিনি জানেন। তো গভর্নমেন্ট মেকানিজমে তিনি হলে 2 বছর পরে ট্রান্সফার হয়ে গেলেন, নতুন একজন আসলেন ডিসি। এই চেয়ারটা কিন্তু হচ্ছে মোটামুটি এটার জন্য উপযোগী, কিন্তু ব্যক্তি যখন পরিবর্তন হচ্ছে একটা হিউজ ইনস্টিটিউশনাল নলেজ গ্যাপ তৈরি হচ্ছে। মানে তিনি কিন্তু এসেই শুধুমাত্র মোটামুটি বার্ডস আই ভিউ পাচ্ছে না। এখান থেকে অনেক অভিযোগ এসছে যে একটা যদি এক্সিস্টিং মেকানিজম থাকতো, যে আমি এসেই জানতে পারবো পুরোপুরি বার্ডস আই ভিউ নিয়ে কোথায় কী আছে না আছে, তাহলে কিন্তু এনজিও কোলাবোরেশনটা আমি ওইভাবে করতে পারতাম, কিন্তু সেটা ওইভাবে হয়ে ওঠে না। আর কমিটিগুলো আসলে ওইভাবে মিটিং টিটিং কিছুই হয় না, সেটা নিয়ে কথা বলে কোনো লাভ নাই। কিন্তু সেক্ষেত্রে আসলে পরবর্তীতে কোঅর্ডিনেশন মেকানিজম যদি আমি বলি, একটা হচ্ছে ভার্টিক্যাল কোহেরেন্স হতে পারে, একটা হরাইজন্টাল কোহেরেন্স হতে পারে, পাশাপাশি এবং টপ ডাউন। টপ ডাউনের ক্ষেত্রে সেটা হেডকোয়ার্টার থেকে পুরোপুরি লোকাল লেভেলে বন্যা ব্যবস্থাপনা পর্যন্ত যাওয়ার জন্য যে পুরোপুরি একটা অধ্যাদেশ থাকে, কিন্তু হরাইজন্টাল কোহেরেন্সের ক্ষেত্রে যেটা হয় ওভারল্যাপিং অফ যে কোনো ইন্টারভেনশন, টেন্ডেন্সিটাকে হয় ওভারল্যাপিং টেন্ডেন্সি। একটা আমি কাজ করছি, সেখানে আরেকজনও গিয়ে কাজ করছে, সরকারও সেখানে কাজ করছে। একটা এগ্রিকালচারাল প্রজেক্টের ক্ষেত্রে আমি ব্লক সুপারভাইজারকে ডাক দিচ্ছি, তিনি পুরোপুরি বন্যা সহনীয় যে ক্রপ আছে অথবা ক্লাইমেট স্মার্ট টেকনোলজি যেগুলো আছে সেগুলোকে ইন্ট্রোডিউস করে দিচ্ছেন কৃষকদের সাথে, কিন্তু সেটাই আবার আরেকটা এসে করছে। সুতরাং এখানে হচ্ছে ওভারল্যাপিং হচ্ছে, তেলা মাথায় তেল হচ্ছে, অন্য জায়গায় যেই ইন্টারভেনশনটা দরকার সেটা কিন্তু ওভাবে হচ্ছে না। এইগুলো একটা বিষয়। আরেকটা বিষয় যদি আমি এখানে আনার চেষ্টা করি, সেটা হচ্ছে আর্লি ওয়ার্নিং নিয়ে কথা হচ্ছে। তো এটা একটা টেকনিক্যাল বিষয়, এখানে টেকনিক্যাল পার্সনরা আছেন, তিনি অলরেডি কথা বলেছেন। ফেনী লক্ষ্মীপুর এই এলাকাগুলোতে মানুষ কিন্তু 2-1 দিন আগেও জানতে পেরেছে, কিন্তু এই যে একটা ইস্যু যে লোকাল পর্যায়ে, শেরপুরে কিন্তু বন্যার সময় একদিনও সময় পায়নি মানুষ, এখন যেটা চলছে তিস্তার অবয়কে মানে পুরোপুরি বাজে অবস্থা, যে পাহাড়ি ঢল নেমে এসে যে বন্যাটা হচ্ছে, ঠিক আছে ট্রান্সবাউন্ডারি আমাদের ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট নিয়ে অনেক ঝামেলা আছে আমাদের প্রতিবেশী দেশের সাথে, ভারতের সাথে, আমি নামটা মুখে নিয়ে নিলাম আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে ওইটা পলিসি লেভেলে কাজ ঠিক আছে, কিন্তু আমরা তো আমাদের বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট আছে, বিডব্লিউডিবি আছে, তারা যে কাজগুলো করেন লোকাল লেভেলে ওয়ার্নিংটা পৌঁছানোর ল্যাঙ্গুয়েজটা কি ঠিক আছে? আমার নিজের একটা রিসার্চ আছে, আউটলেজ বুক চ্যাপ্টারও পাবলিশ হয়েছে, আমার নিজের মাস্টার্সের ডিজার্টেশন, সেটা হচ্ছে ইভ্যাকুয়েশন অর্ডার যখন হয় কিংবা আর্লি ওয়ার্নিংটা যখন দেয়া হয়,
সেই আর্লি ওয়ার্নিংয়ের যে সাইন ল্যাঙ্গুয়েজটা সেটাকে আসলে লোকাল লেভেলে মানুষ বুঝতে পারে, বা তারা কি সেই অনুযায়ী ওইভাবে অ্যাক্ট করতে পারে, না করলে কেন করে না, অনেকগুলো ডিটারমিনেন্টস আছে। কিন্তু আগেও তার আর্লি ওয়ার্নিং মেসেজটা পেতে হবে। একটা মানুষ কখনো বন্যার সাথে কখনো পরিচিতই না, তখন তীব্র স্রোতে যখন তার বাড়িটা ভেসে যেতে দেখতে পারে, তখন কিন্তু এটা তার জন্য অনেক বেশি কঠিন। এই ক্ষেত্রে এই শেরপুরের মানুষ যেগুলো আছে তারা কিন্তু বন্যার সাথে পরিচিত না। আমার সেখানে কয়েকটা স্টুডেন্ট আছে, তারা মানে প্রতিনিয়ত আমাকে ফোন দিয়ে এবং ছবি দিয়ে জানাচ্ছে, মানে এটা বিয়ন্ড ইমাজিনেশন যেগুলো হচ্ছে। এইগুলো একটা বিষয়, আর্লি ওয়ার্নিংয়ের বিষয়টা। এবার আসলে একটু ইনফরমেশন গ্যাপ নিয়ে বলি। প্রতি জেলাতে, মানে আমি আসুনা ফাউন্ডেশনের বিষয়টা পরে আসছি একটু, আমি বেশ দ্রুতই শেষ করবো, বেশ সময় নিব না। প্রতি জেলাতে একটা DRRO অফিস থাকে, ডিসি অফিসার পারে, ডিস্ট্রিক্ট রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফিসার, তারা কিন্তু দুর্যোগ নিয়ে কাজ করে, একটা পুরোপুরি স্বয়ংক্রিয় অফিস থাকে তাদের। সেখানে বড় করে লেখা ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টার, দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র। আসুন্না ফাউন্ডেশনের তথ্য লাগতে পারে। ধরুন শাহেক আহমদুল্লাহ একটা জেলাতে কাজ করতে যাবে, তাকে ইনডেপথ তথ্য দরকার, নিডস অ্যাসেসমেন্ট করার জন্য ধরনের তথ্য দরকার। তো আপনি যদি DRRO অফিসে DRRO মহোদয়কে গিয়ে বলেন যে আমার এই তথ্যগুলো দরকার, তিনি বলবেন আমাকে 2 দিন সময় দেন। কারণ কি, আমি 2 দিন NGO একজনকে ডাক দিব, তারা হচ্ছে ফিল্ড লেভেলে কাজ করে, দে হ্যাভ দ্য ইনফরমেশন, আমি তাদের কাছ থেকে নিয়ে আপনাকে জাস্ট বাইপাস করবো। এটা আমার ফিল্ড লেভেল ফাইন্ডিংস, এটা আমার ফিল্ড লেভেল ফাইন্ডিংস আর কি, এবং পুরোপুরি ওপেন। এখন তো আসলে ইন্টারিম গভর্নমেন্ট চলতেছে, মানে ওই মানে খুব কিছু ডেটা নিয়ে আসছে আর কি। তো সেক্ষেত্রে হচ্ছে ইনফরমেশন সেন্টার ঠিকমতো আছে, কিন্তু আমি বললাম যে কেন লোকবল নাই। এবার ইউনিয়ন পর্যায়ে একটা মানুষের তো জানার অধিকার আছে যে তার আসলে কখন সে দুর্যোগে ক্ষতিগ্রস্ত হবে, কখন সে ফসলটা রোপণ করবে, কখন কোন ফসলটা তুলে ফেলতে হবে। কৃষক ভাইদের কিন্তু এই জিনিসগুলো জানার অধিকার আছে, কিন্তু সেই জানার জন্য ইনফরমেশন সেন্টার তৈরি করে ইউনিয়ন ডিজিটাল সেন্টার বলে একটা কথা আছে, সেখানে শুধুমাত্র জন্ম মৃত্যু সনদ দিতে হয়, আর কিছু কাজকাম করা হয়, কিন্তু ওখানে কিন্তু দুর্যোগেরও বা বন্যার পূর্বাভাস বলি, বন্যার পরবর্তীতে করণীয় বলি, সাপকোপের আক্রমণ থেকে বাঁচার অনেক কিছু তথ্য দেওয়ার আছে। সেই জিনিসগুলো আসলে ডিসেমিনেটেড হয় না। এটা পলিসি বা প্র্যাকটিসের গ্যাপ বলতে পারি আমি। তো ওই ইনফরমেশন সেন্টার শুধুমাত্র নামেই আছে, কাজে নেই। সেই জায়গাতেও আসলে অনেক বড় কাজ করার সুযোগ আছে, মানুষকে ইনফর্মভাবে জানানো যে আদৌ আসলে আমার কি করা দরকার, সেটা আমার প্রিপেয়ারনেস ফেজের ক্ষেত্রে কি করা দরকার, ডিউরিং ডিজাস্টার যখন বন্যা চলছে আমি কি করব। ওই সময় তো আসলে নেটওয়ার্ক থাকে না, ওই যে যেটা বললেন আপনি যে মানুষ একটু কথা বলার জন্য অস্থির হয়ে গেছে, আমি একটু পরিবারের সাথে যোগাযোগটা স্থাপন করব। তো এই সময় আই লাইক দ্য অ্যাপ্রোচ যে এরকম বলা হচ্ছে সব কিছু সরকারের ঘাড়ে না দিয়ে আমরা নিজেরাও কিছু নিজেদের সক্ষমতা থেকে করতে চাই। তো সেক্ষেত্রে আসলে করার অনেক কিছুই আছে। আর্লি ওয়ার্নিং নিয়ে বললাম, ইনফরমেশন নিয়ে বললাম। আর যদি রেস্কিউ ইকুইপমেন্টের কথা বলি, সেটাও সরকারি পর্যায়ে পুরো কুড়িগ্রামের মধ্যে 4টা স্পিডবোট আছে, শুধুমাত্র রেস্কিউ বোট পুরো কুড়িগ্রামের মধ্যে, এই সরকারি পর্যায়ে। এখন হ্যাঁ, সরকারি বেসরকারি কোঅর্ডিনেশন সবসময় কিন্তু ওই যে কন্ট্রোল গ্রুপ, ইন্টারভেনশন গ্রুপ, আমরা দেখেছি খুব ইন্টারেস্টিং ফাইন্ডিংস আর কি। কোনো এনজিও যখন ইন্টারভিন করে কোথাও, তখন সেখানে গিয়ে দেখা গেছে হ্যাঁ ইউনিয়ন ডিজাস্টার ম্যানেজমেন্ট কমিটির বাই মান্থলি মিটিংটা হচ্ছে, ওই ইন্টারভিন করেছে। আবার ওই মিটিংয়ের মধ্যে পার্সনস উইথ ডিসাবিলিটিস, উইমেন, এদের কি রিপ্রেজেন্টেশন আছে কিনা ওখানে হচ্ছে। আরও কোথাও যেখানে ইন্টারভেনশনটা নাই, বিশ্বাস করেন যে কিনা মানে কমিটির মেম্বার, সে নিজেও জানে যে সে কমিটির মেম্বার। খুবই ইন্টারেস্টিং ফাইন্ডিংস, যে আমি আসলে জানি না, বিকজ আই এম ইনলিস্টেড। এটা খুবই একটা ইন্টারেস্টিং ফাইন্ডিংস আর কি। তো ব্যাপারটা হচ্ছে ইনফর্ম থাকা, তারও কিন্তু একটা ইনফরমেশন পাওয়ার ছিল। আর একটা কথা এখন ডিসিরাই বলছেন যে পলিটিসাইজেশন অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট। আমরা আগেও দেখেছি যে স্বজনপ্রীতির ব্যাপার ছিল, সেটা রিলিফ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে হোক, সেটা সে কমিটি মেম্বার সিলেকশনের ক্ষেত্রেই হোক, এবং কোনো একটা প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচে কাজ করতে গেলে অলওয়েজ উপরের মহল থেকে একটা চাপ চলে আসতো। আমরা এখন নতুন বাংলাদেশে আছি, আমরা একটা অস্থির সময় পার করছি এবং হয়তো বা কতদিন করবো জানি না, কিন্তু সামনে একটা অপার সম্ভাবনার সময় আছে। এখানে কিন্তু রিফরমেশনের কিছু সুযোগ আছে। তো এখন যদি আসলে আওয়াজ না তুলি বা এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা না বলি বিভিন্ন ফোরামে, কিংবা এই জিনিসগুলো জাতীয় পর্যায় থেকে একদম লোকাল লেভেল পর্যন্ত যদি একটা রিফরমেশন না হয়, মানে নাও অন নেভার, এটা হচ্ছে ফ্রম মাই একাডেমিক পয়েন্ট অফ ভিউ। শেষের দিকে চলে এসেছি আর কি। এখন একটু আসুন্না ফাউন্ডেশনের ভূমিকা নিয়ে একটু কথা বলার আছে আমার। যদি ফিল্ড লেভেল কোঅর্ডিনেশনের কথা ধরি, শুধুমাত্র রিলিফ এবং রিহ্যাবিলিটেশন বা রিকভারি কথা, যদি পুনর্বাসনের কথা বলছি, এখানে আসুন্না ফাউন্ডেশন অনেক কিছু করার আছে বা করছে বা করবে। কিন্তু যখনই আমি যেটা বলেছি দুর্যোগ ঝুঁকি হ্রাস বা বন্যা ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে আরও অনেক কিছু নন স্ট্রাকচারাল মিটিগেশন আছে। যেমন আমি এডুকেশন এবং অ্যাওয়ারনেসের কথা ধরি। আচ্ছা, আমরা কি কখনো চিন্তা করেছি স্কুলের ক্ষেত্রে আমরা কারিকুলামের মধ্যে ডিজাস্টার ম্যানেজমেন্টের ইস্যুগুলো আছে?
আমাদের যে দার্সে নিজামি বলা হয় অথবা মাদ্রাসার যে একটা বড় কারিকুলাম আছে, সিলাবি আছে, আমরা কি কখনো চিন্তা করেছি কওমি মাদ্রাসা কিংবা আলিয়া মাদ্রাসার যে সিলেবাস আছে সেখানে ডিজাস্টার প্রিপেয়ারনেস অথবা বেসিক ডিজাস্টার প্রিপেয়ারনেসের জিনিসগুলো আমরা ঢুকাবো বা তারা জানবে? আমরা তো দেখেছি আমাদের মাদ্রাসার ভাইরা একদম ঝাঁপিয়ে পড়েন যে কোনো দুর্যোগের ক্ষেত্রে। সো তাদের যদি টেকনিক্যাল এক্সপার্টিস বা নলেজটা একটু বৃদ্ধি করা যায় ক্ষেত্রে, এটা একটা রিসোর্স তৈরি হয়ে যাচ্ছে। আমরা দেখেছি মানে কোনো রকম প্রাতিষ্ঠানিক লব্ধ জ্ঞান ছাড়াই তারা কিন্তু পুরো বাংলাদেশের ক্ষেত্রে যে পরিমাণ অবদান রেখেছেন এটা হচ্ছে অবিস্মরণীয় একটা ব্যাপার। ইভেন সেই আন্দোলন থেকে শুরু করে দুর্যোগ, আন্দোলনটা একটা দুর্যোগ ছিল বিকজ হিউম্যান এফেক্টেড হয়েছে। তো সেক্ষেত্রেও কিন্তু দেখেছি প্রত্যেকের এরকমই আছে। তো অ্যাওয়ারনেস তৈরি করার ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে আমি মনে করি আসুন্নাহ ফাউন্ডেশন ক্যান বি এ মিডিয়েটর হিয়ার। তারা এখানে একটা পলিসি অ্যাডভোকেসি করতে পারে। যেই পরিমাণে গ্রহণযোগ্যতা আসুন্নাহ ফাউন্ডেশনের আছে, মানুষ নিজেদের করে নিয়েছে আসুন্নাহ ফাউন্ডেশনকে, এই ক্ষেত্রে এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে একটা বড় রিফরমেশন সম্ভব। সেটা অ্যাওয়ারনেসের ক্ষেত্রে বলি, সেটা এডুকেশনের ক্ষেত্রে বলি, এই মেডিয়েটরের ভূমিকা আসুন্নাহ ফাউন্ডেশন রাখতে পারে। টেকনোলজিক্যাল সলিউশনের বিষয়ে কিছু বলতে চাই। অলরেডি অ্যাপের কথা হয়েছে, আর্লি ওয়ার্নিং সিস্টেমের যে ব্যাপারটা বলেছে, সহজভাবে অ্যাপের কাজ হবে না। এটা একই ওয়েদারের মতো করে যে শুধুমাত্র তাদেরকে ওয়েদার ফোরকাস্টিং দেবে, সেটা তারা বুঝবে না। অ্যাপ যদি এরকম একটা হয়, সেটা যদি এরকম হয় যে আর্লি ওয়ার্নিংটা যেটা রিয়েল টাইম বেসিসে নিয়ে তাদের মতো সহজবোধ্য করে যদি অ্যাপের মধ্যে বলা যায়। আমার একজন হচ্ছে আমি আমার মাস্টার ডিজার্টেশনের একজন স্টুডেন্ট আছে, আমি একজন তাদের সুপারভাইজার, সে একটা চমৎকার প্রস্তাবনা দিয়েছে যে আমি একটা অ্যাপ ডেভেলপ করবো বন্যাপ্রবণ এলাকাতে, তারা হচ্ছে কৃষকদের জন্য। তারা শুধুমাত্র জানবে যে পুরো একটা সিজনাল ক্যালেন্ডার থাকবে, হ্যাজার্ড ক্যালেন্ডার থাকবে, তাদের মতো করে খুব সহজে বাংলায় তারা বুঝতে পারবে যে কখন কোনটা রোপণ করতে হবে, বন্যা আসছে অ্যালার্ট যাবে, ওই পর্যায়ে তা কী করতে হবে সেগুলো শুধুমাত্র সে বুঝবে আর কি, কোন বীজটা কখন রোপণ করতে হবে। তো এরকম যদি আমরা কোহোর্ট ধরে ধরে আমরা যদি একটু ইন্টারভিন করতে পারি, এখানে আসুন্নাহ ফাউন্ডেশনের কিছু করার আছে। অলসো ইভ্যাকুয়েশন রুট কোথায় যেতে হবে, সাইক্লোন শেল্টার কোথায় আছে। আমরা দেখতে পেয়েছি যে আমার সাইক্লোন শেল্টারের গবেষণা আছে, বাংলাদেশের সাইক্লোন শেল্টার অপ্রতুল এবং হচ্ছে মানুষ সেখানে যায় না অনেকগুলো কারণে। গবাদি পশু, মানুষ, পুরুষ মহিলা একত্রে থাকে, যাদের অনেক ডিগনিটি আছে, একটু শরীফ বংশের লোক যারা, অথবা যারা অ্যাটলিস্ট পর্দা মেনটেন করে, তারা কিন্তু সেখানে যেতে চায় না। বলে আমি এখানে উইথ মাই ডিগনিটি মারা যাবো। সাইক্লোনের ক্ষেত্রে বলি, কোস্টাল ফ্লাডিংয়ের ক্ষেত্রে বলি, রিভার ফ্লাডিংয়ের ক্ষেত্রে বলি, কিন্তু আমি সাইক্লোন শেল্টারে যাবো না। সো ক্যান উই থিঙ্ক সামথিং অ্যাবাউট দ্যাট? আমার তো ইমার্জেন্সি শেল্টারে যাইতে হবে। সো এই জিনিসগুলো বললাম, কোলাবোরেটিভ এফোর্ট হতে পারে। এবং এই ক্ষেত্রে গভর্নমেন্টের ক্ষেত্রে যে ইস্যুসগুলো আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি, আসুন্নাহ ফাউন্ডেশন এখন একটা কাজ করতে পারে, সেটা হচ্ছে একটা শ্বেতপত্র পাঠাতে পারে সরকারের কাছে, যে আসলে এই জায়গাগুলোতে রিসার্চ ফাইন্ডিংস অনুযায়ী পলিসি, দেখেন পলিসি এবং প্র্যাকটিসের গ্যাপটা আমি এটা বলে শেষ করবো। আমাদের তো অনেক গবেষণা হয়, এখানে আরও অনেক একাডেমিক আছে, মানে বেশ বাঘাবাগে একাডেমিক আছে আমাদের সামনে। এখানে বেগম রোকেয়ার তৌফিক স্যার আছেন, যশোর জাসের আছেন, আরিফ ভাই আছেন, এখানে হাফিজ স্যার আছেন। আমি প্রত্যেকের সাথে আলাদা করে কাজ করেছি আগে বিভিন্ন কাজের সূত্রে। তো আমাদের যে রিসার্চ ফাইন্ডিংসগুলো, এই ভূমিকম্প নিয়ে ধরেন যে অনেক রিসার্চ হয়েছে, বলা হয়েছে সিকিম সেগমেন্টে 1000 বছরের বেশি ধরে শক্তি সঞ্চয় করা আছে, রাপচার হলে পুরো উত্তরবঙ্গ ধসে যাবে, এরকম একটা ব্যাপার। আল্লাহ না করুক, যেহেতু রিটার্ন পিরিয়ড 100 বছর 200 বছর, এখানে 1000 বছরের বেশি হয়ে গেছে। অ্যাটলাসের একটা গবেষণা ছিল, কিন্তু সেই অনুযায়ী কোনো কাজ কোনো উদ্যোগ নেওয়া হয়েছে না। আরবান রিজেনারেশন, পুরান ঢাকা, কোনো কিছু নেওয়া হয়েছে না। কারণ থেকে এটা পলিসি লেভেলের কাজ, অনেকগুলো ধাপ পেরিয়ে যেতে হবে। এই জন্য আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে আসুন্নাহ ফাউন্ডেশন ক্যান স্টেপ ইন রিসার্চ ফাইন্ডিংসগুলো নিয়ে। আমার মনে হয় যে এখানে অনেক কিছু করার আছে। আমি মনে করবো যে শুধুমাত্র রিলিফ এবং রিহ্যাবিলিটেশন দিকে চোখ না দিয়ে আমরা যদি আসুন্নাহ ফাউন্ডেশনের ক্ষেত্রে, পুরো বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু তাদের একটা হ্যান্ডস অন আছে, সেক্ষেত্রে কমিউনিটিকে রিচ আউট করা, কমিউনিটিকে ইনভলভ করা, কমিউনিটি বেসড ফ্লাড ম্যানেজমেন্টের দিকে যাওয়া, এটাই হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জাওয়াদ করি অনেক সুন্দর উপস্থাপনার জন্য। আমরা এখান থেকে কয়েকটা পয়েন্ট, একটা রিপিটেটিভলি আসছে যে ইনফরমেশন গ্যাপ, ইনফরমেশনকে ডিসমিনেশনের ক্ষেত্রে যে আসুন্নাহ ভূমিকা রাখতে পারে, ডেফিনেটলি ইনশাআল্লাহ। আরেকটা পয়েন্ট আসছে আমি যেটাকে খুব ইম্পর্টেন্ট মনে করেছি, যে হরিজন্টালি যে সমন্বয়ের অভাব, এই জায়গাটাতে এবার আমরা এটা নিয়ে আমরা কথা বলেছি, ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলেছি, কারণ আমরা এটা দেখতে পেলাম যারা স্ব উদ্যোগে ছোট ছোট কমিউনিটি গ্রুপগুলো বিতরণে যাচ্ছে, সবাই মিলে হয়তো এক জায়গায় যাচ্ছে, আরেকটা জায়গায় কেউ যাচ্ছে না। কারণ আমরা চিন্তা করলাম যে অ্যাটলিস্ট যদি এটা হয় যে আমাদের একটা কল সেন্টার টাইপের থাকে ইনফরমেশন হাব, তাহলে অ্যাটলিস্ট কিবোর্ডের জন্য বলে কার্বন ফাইবারের, এবং হচ্ছে আমরা হ্যাম রেডিও নিয়ে অলরেডি এক্সপ্লোরেশন করতেছি যে ওরকম একটা অবস্থাতে আমরা কীভাবে কিছু রেস্কিউ বোর্ড এবং হ্যাম রেডিও সহ যদি নেটওয়ার্ক যদি নাও থাকে আমরা কমিউনিকেশন এস্টাবলিশ করতে পারি। তো ধন্যবাদ। আমাদের অ্যাকচুয়ালি প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, তো আবার একটা ব্রেক হলে বেশ ভালো হয়।
একটা ব্রেক আমরা একটু চায়ের বিরতি নিতে পারি। তো আমরা সম্মানিত আমাদের অতিথিবৃন্দ যারা আছেন তাদের অনুরোধ করবো আমরা এই গেট দিয়ে, এই দরজাটা দিয়ে আমরা যাবো। ছোট একটা আর যারা তাদেরকে কিছু দেওয়া হয় নাই তারা সেভ করতে পারেনি। তাহলে বন্যার যদি আমরা পূর্বাভাস ঠিক মতো দিতে পারি তাহলে কমপক্ষে 8 গুণ তার সম্ভব সেভ করতে হবে। এবং তারা এবং সারা দেশে তাদের কাজ প্রশংসাযোগ্য এবং প্রশংসা হচ্ছে সবাই। তো আমার থাকবে, পরামর্শ থাকবে, আপনারা ডিজাস্টার আপনাদের ছাত্রদের দিয়ে ডিজাস্টার রেসপন্স টিম গঠন করবেন এবং প্রপার ট্রেনিং, এবং যারা ডিজাস্টার ম্যানেজমেন্টের স্পেশালিস্ট আছেন তাদের দিয়ে আপনারা ট্রেনিং এর ব্যবস্থা করবেন। তাদের যদি সেই জ্ঞানটা থাকে তাহলে যে কোনো দুর্যোগ তারা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে। তারপর হলো রিলিফে এখানে অনেক বলার কথা বলেছে যে একটা হলো অবশ্যই হতে হবে রিয়েল টাইম এবং সেটা হলো ল্যাকলং ধরে, যাতে সেই লোকটা বা সেই মানুষটা পাচ্ছে কিনা জিনিসটা। তারপর আমরা দেখছি যে আপনারা গৃহ নির্মাণ, তো গৃহটা যেন হয় দুর্যোগ সহনশীল বা বন্যা সহনশীল, এমন কিছু করতে হবে। আপনার যদি এখানে বলা আছে যে ড্রেজিং যদি বাদেও করতে চান, নির্মাণ করতে চান, কিন্তু নির্মাণ করেই রেখে দেবেন না, এটা মনিটরিং। আমাদের ইয়েটা হচ্ছে মানে উইকনেসটা হচ্ছে আমাদের প্রপার মনিটরিং এর অভাব। সে গতকাল আমরা দেখতে পারি যে শেরপুরে বাঁধ ভেঙে গেছে, এটা মনিটর না করার কারণে বাঁধটা ভেঙে গেছে। আমরা শুধু পার্শ্ববর্তী দেশকে দোষারোপ দিয়ে হবে না। এবং নদীর পানি কখনো বন্যা হয় না, মানুষের ভুলের কারণে বিপর্যয়কর ভাবে বন্যা হয়। এবং ফ্লাড ইজ নট অলওয়েজ ন্যাচারাল বাট বাই চয়েস। অনেক সময় চয়েসও ফ্লাড হয়ে যায়, এবং সেই ফ্লাডটা হলো যেটা আমরা মনে করি যে রিসেন্ট যেটা লক্ষ্মীপুর ফেনী, এটা অনেকটা চয়েসে বন্যা হয়েছে, এটা মানুষের কারণে হয়েছে, মানুষের ভুলের কারণে হয়েছে। আমাদের যেটা করা দরকার এই যে পূর্বাভাসটা আরো ডেভেলপ করা। আমরা যেমন সাইক্লোনে করতে পারছি, সাইক্লোনে আমরা অ্যাকুরেট কখন সাইক্লোন হবে, কোন সময় হবে, এটা অ্যাকুরেট করতে পারছি। আমাদের বন্যার ক্ষেত্রেও এটা করতে হবে, লিড টাইম কত, সেই অনুযায়ী হলো ঝুঁকি। এবং যে উনি বললো যে ম্যাপের কথা, যে যেখানে রেড কালার বা ইয়েলো কালার এই ধরনের ঝুঁকি এলাকা নির্ধারণ করে সঙ্গে সঙ্গে কিভাবে রেস্কিউ টিমকে আমরা রেডি করবো, পাঠিয়ে দেবো যে এখানে হতে পারে। আমরা এখানে বলা হলো যে ইমাম সাহেবদের আমরা কাজে লাগাইতে পারি, তারা সঙ্গে সঙ্গে জানাবে যে বন্যা আসতেছে। আমাদের এখানে সবচেয়ে ঝুঁকিপূর্ণ যেটা হলো ফ্ল্যাশ ফ্লাড, আকস্মিক বন্যা। আমাদের এখন উপকূল অঞ্চলে যেটা হয় সেটাকে আমরা বলি যে একসঙ্গে দুইটা, হয়তো সাইক্লোন হলো সঙ্গে সঙ্গে আবার স্টর্ম সার্জ, দুইটা একসঙ্গে। বাংলাদেশে দুইটা একসঙ্গে অনেক ধরনের দুর্যোগ দেখা যায়। তো বন্যার ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা যদি ফ্লোটিং, যেমন হাউস যে কথা বলছেন, ফ্লোটিং হাউস, ফ্লোটিং সিট, মানে যে বীজতলা যদি আমরা ফ্লোটিং করতে পারি, বীজতলা, এটা তারপর গার্ডেনিংও হতে পারে। এবং এটা যদি করা যায় তাহলে একটা অ্যাডাপ্টেশন হয়ে যাবে। আমাদের বন্যা সহনশীল জাত উদ্ভাবন এবং এটা সম্প্রসারণ কিভাবে কৃষি প্রযুক্তিতে কাজে লাগাইতে পারি, এটা একটা ইনোভেশন। এবং আমরা যে ঝুঁকি মানচিত্র, যে এই মানচিত্রটা প্রণয়ন করলেই হবে না, যাতে রুট লেভেলে যেতে পারে। আমি যেটা বললাম যে আর্লি ওয়ার্নিং এর ক্ষেত্রে যে মাইকিং করে একদম কমিউনিটি লেভেলে পৌঁছানো যায়, সেটা যদি করা যায় তাহলে তার ঝুঁকিটা কমবে এবং কমপক্ষে আশা করি যে 8 গুণ সম্পর্কে তার সেভ করা যাবে। এবং এখানে বলা হলো যে কোনো বন্যা ব্যবস্থাপনায় হবে না, যে যদি
টেকসই না হয়, কোনো ব্যবস্থাপনা কাজে দেবে না, এবং সেটা অবশ্যই হতে হবে সমন্বিত। শুধু আল-সুন্নাহ পারবে না, এখানে সরকার, এনজিও সবাইকে সমন্বিত, যে হরিজন্টাল যেন ওভারল্যাপিং না হয়, এটা মাথায় রাখতে হবে। এবং বন্যা ঝুঁকি মোকাবিলায় এখানে অনেক কিছু গ্যাপ আছে, তথ্যের গ্যাপ। এই গ্যাপটা হলো কিভাবে পূরণ করা যায় সেটা নিয়ে আরো রিসার্চ করা দরকার, যে গ্যাপ কিভাবে আমরা কি করতে পারি। বাংলাদেশের কিন্তু ল্যান্ড ইউজ সব জায়গায় সমান না, এখানে ডিফারেন্সটা হলো এক এক জায়গায় এক এক রকম ল্যান্ড ইউজ। তো আমাদের ল্যান্ড ইউজ অনুযায়ী যে রিজন স্পেসিফিক আমরা এটা ফোরকাস্টিং করতে পারি কিনা, কমিউনিটি লেভেল রিজন স্পেসিফিক, এই রিজনের জন্য এইরকম, এবং সেটা রুট লেভেলে যাবে ইনফরমেশন। কিন্তু আমরা দেখা যায় যে বাংলাদেশের জন্য বা কোনো একটা জায়গার জন্য করতেছি, একদম পার্টিকুলার রিজন স্পেসিফিক যদি করি তাহলে এই পূর্বাভাসটা কাজে দেবে। এবং আমাদের যে অ্যাপ্রোচ, আমরা এখনো রিঅ্যাক্টিভে আসি, প্রোঅ্যাক্টিভে যেতে হবে। এই প্রোঅ্যাক্টিভে সবাইকে এই কালেকটিভ ওয়েতে যদি আমরা করতে পারি তাহলে সেটা টেকসই হবে। এবং আমরা যদি আরো স্পেসিফিক বলা যায়, আমরা যদি বন্যায় আমরা তো সাইক্লোনের দিন ইয়ে আছে সেন্টার, বন্যার জন্য যদি কোনো সেন্টার করতে পারি, সেখানে আমরা মহিলাদের জন্য পর্দার ব্যবস্থা করা যেতে পারে। এই সেন্টারটা হলো একের মধ্যে দুই, অনেক কাজ করবে। সেটা স্কুলও হতে পারে, স্কুল হবে এমনি নর্মাল টাইমে, আর দেখা যাবে যে যখন কোনো দুর্যোগে ওটা সেন্টার হিসেবে কাজ হবে, আশ্রয় কেন্দ্র হিসেবে কাজ করবে। এটা অনেক দেখা যাচ্ছে অনেকের ঘর বাড়ি ভেসে গেছে, সে যাবে কোথায়? এরকম যদি কোনো আশ্রয় কেন্দ্র যদি করতে পারে আল-সুন্নাহ, এটা লং টার্মে সাস্টেনেবল হবে। এবং আরো যেটা দরকার, আমাদের পূর্বাভাস যে ব্যবস্থা আছে এইটা কিভাবে আরো উন্নয়ন করা যায়, গবেষণা, এবং কিভাবে মানুষের কাছে পৌঁছানো যায়, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমাদের একজন বক্তা বলেছে যে ইন্স্যুরেন্স পলিসি